Hello everyone, good morning. Welcome to Maths Coaching in Bengali and welcome to Mission JEE, Mission Giant Entrance. তোমরা সবাই জানো আমাদের মিশন জয়েন্ট এন্ট্রান্স এর ক্লাস চালু হয়ে গেছে অনেক দিন আগে থাকতে। বেশ কয়েকটা চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, যেমন কোয়াড্রেটিক ইকুয়েশন, লিমিট অফ এ ফাংশন। আজকে আমরা স্টার্ট করেছি কন্টিনিউটি অফ ফাংশনের পার্ট 1 ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত পার্ট 1 ক্লাসটা মিস করে গেছো বা দেখোনি, তারা অবভিয়াসলি উপরে আই বাটনে ক্লিক করে পার্ট 1 ক্লাসটা দেখে নিতে পারো। পার্ট 1 ক্লাসে আমি কন্টিনিউটির ম্যাক্সিমাম প্রায় 60-70% পোরশন পড়িয়ে দিয়েছি, সেখানে প্রিভিয়াস ইয়ার সলভ করিয়ে দিয়েছি। আজকে পার্ট 2 ক্লাসে যেটা করব সেটা হচ্ছে টাইপস অফ ডিসকন্টিনিউটি স্টার্ট করব। এখান থেকে শুরু করে আরো বেশ কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আরো কিছু নর্মাল কোশ্চেন ইত্যাদির মাধ্যমে কন্টিনিউটি ক্লাস শেষ করব। এবং এর সাথে সাথেই কন্টিনিউটি ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু কন্টিনিউটির ওপর বেস করে স্পেশাল ডেইলি প্র্যাকটিস প্রবলেম এবং তার সলিউশন আপলোড করব। এছাড়াও আমাদের চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে রেগুলারলি বিভিন্ন সময় বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস থেকে শুরু করে বিভিন্ন রকমের পিডিএফ পাবলিশ করা হয়, বিভিন্ন ধরনের বুকসের পিডিএফ কিন্তু আমরা প্রকাশ করে থাকি। তাহলে অবভিয়াসলি তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তাদেরকে যেটা করতে হবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আর ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে আবার সেই একই কথা বলবো, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খাতা পেন নিয়ে বসো, ডাউট থাকলে সেগুলো সেইখানে নোট ডাউন করো এবং পরবর্তীকালে সেগুলো আমার কাছে তুলে ধরো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। এছাড়াও বলবো বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ আমার ক্লাস যত বেশি সংখ্যক ছাত্রছাত্রীর মধ্যে ছড়িয়ে যাবে সেখানেই আমার সার্থকতা। আর ক্লাস ভালো লাগলে লাইক করতে ভুলো না, তোমরা লাইক করতে বড্ড বেশি ভুলে যাও। লাইক করো, থামস আপ করো এবং চ্যানেলে যারা নতুন আছো অবভিয়াসলি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দাও। তাতে করে কি হবে, যখনই আমি আমার নতুন ক্লাস নিয়ে হাজির হব, তোমরা তখনই সেই ক্লাসগুলোর ইনফরমেশন পেয়ে যাবে। কিংবা কখনো কখনো এমনও হয় যে আমি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে জানিয়ে দিই যে নেক্সট ক্লাস কি আসতে চলেছে, কবে আসতে চলেছে, সেই ডেটগুলোও কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে থাকলে দেখতে পাবে। চলো দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করি। চলে যাব আমরা আজকে টাইপস অফ ডিসকন্টিনিউটি। তো অবভিয়াসলি কন্টিনিউটি আছে মানে ডিসকন্টিনিউটি থাকবে, অর্থাৎ কন্টিনিউয়াস ফাংশন না হলে ডিসকন্টিনিউয়াস ফাংশন তৈরি হবে। সবার প্রথম আমরা দেখব যে রিজনস অফ ডিসকন্টিনিউটি কি আছে, অর্থাৎ কোন কোন কারণে ডিসকন্টিনিউটি আসতে পারে সেগুলো আগে ভালো করে বুঝিনি। এর আগেও আমি বলেছি ডিসকন্টিনিউটি কি কি ভাবে আসে, কোন কোন কারণে আসে, সেগুলো আবার আমরা ডিটেলসে বুঝবো, আরো ডিটেলসে বুঝবো, ডায়াগ্রামিক্যালি বুঝবো। দেখো সবার প্রথম বলছে যে ফর এ ফাংশন, ধরো এখানে একটা ফাংশন দেয়া আছে, যে কোনো ফাংশন এফ এক্স, সেই ফাংশনটা কি বলছে, টু বি কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকালস টু এ। এক্স ইকালস টু এ পয়েন্টে কন্টিনিউয়াস হতে গেলে তাকে কি হতে হবে, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করতে হবে এবং ইকুয়াল হতে হবে। সাথে সাথে এফ অফ এ কেও এক্সিস্ট করতে হবে এবং ইকুয়াল হতে হবে কার সাথে, না লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের সঙ্গে। অর্থাৎ আমরা প্রথমেই কন্টিনিউটির ডেফিনেশনে পড়েছিলাম যে কন্টিনিউটির ডেফিনেশন বলছে লিমিট অ্যাট এ, অর্থাৎ এক্স টেন্ডস টু এ এফ এক্স, এটা সমান হবে এফ অফ এর সঙ্গে। আশা করি এটা তোমরা যারা কন্টিনিউটির প্রথম ক্লাসটা আমার দেখেছো তারা সবাই জানো। যদি না দেখে থাকো, ওপরে আই বাটনে ক্লিক করো, কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে শুরু করে লিমিট অফ ফাংশন থেকে শুরু করে কন্টিনিউটির ফার্স্ট পার্ট সব কটা ক্লাস ওপরে পেয়ে যাবে প্লে লিস্ট অনুযায়ী। তো ওপর থেকে আগের ক্লাসগুলো দেখে নাও, কারণ এক একটা ক্লাস আগের ক্লাসের সঙ্গে কোরিলেটেড। তাই আগের ক্লাসটা না দেখলে, যেমন লিমিট না বুঝলে কন্টিনিউটি বুঝতে পারবে না, কন্টিনিউটির 1 নম্বর ক্লাস নাও দেখলে 2 নম্বর ক্লাস দেখতে অসুবিধা হবে। তো একে অপরের সাথে কোরিলেটেড হওয়ায় আগের ক্লাসগুলো ভালো করে দেখে নাও। তো আগের ক্লাসেই বলেছিলাম ডেফিনেশন অনুযায়ী এক্স টেন্ডস টু এ এফ এক্স, অর্থাৎ লিমিট অ্যাট এ অ্যান্ড ভ্যালু অ্যাট এ, অর্থাৎ এফ অফ এ দুটো এক হতে হয়। এই দুটো এক হতে গেলেই আমি এটাও বুঝিয়ে দিয়েছিলাম যে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ভ্যালু অ্যাট এ সবকটাকে ইকুয়াল হতে হয়। এখন সবকটাকে ইকুয়াল হবে তখনই যখন এগুলো এক্সিস্ট করবে, তাই না? তো আমি বলেইছিলাম যে লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে, অর্থাৎ আরএইচএল এক্সিস্ট করবে এবং তারা ইকুয়াল হবে। আগে এক্সিস্ট করবে তারপর ইকুয়াল হবে। তো এইভাবে কিন্তু বেশ কিছু ডিসকন্টিনিউটির বিষয়ে আলোচনা করেছিলাম, সেগুলো আমি আরেকবার তোমাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করো কি কি হবে, কি কি হতে পারে অ্যাকচুয়ালি ডিসকন্টিনিউটির ক্ষেত্রে। সবার প্রথম হতে পারে কি না, লিমিট এফ এক্স অ্যাজ এক্স টেন্ডস টু এ এক্সিস্ট করলো, অর্থাৎ লিমিটটা এক্সিস্ট করে গেল, কোনো অসুবিধা নেই, কিন্তু নট ইকুয়ালস টু অ্যাকচুয়াল ভ্যালু অ্যাট এ
হলো, অর্থাৎ এফ এর সঙ্গে ইকুয়াল হলো না। অর্থাৎ এখানে প্রবলেমটা হলো ফাংশনের অ্যাকচুয়াল ভ্যালুকে নিয়ে। ফাংশনের অ্যাকচুয়াল ভ্যালুটা এক্সিস্ট করেছে, লিমিটটাও এক্সিস্ট করেছে, কিন্তু তারা ইকুয়াল হলো না, তার জন্য কিন্তু ডিসকন্টিনিউটি অ্যারাইজ করবে। ওকে, এছাড়া আর কি কারণ কিভাবে ডিসকন্টিনিউটি হতে পারে? দ্বিতীয়ত হতে পারে লিমিটটাই এক্সিস্ট করলো না। আমার লিমিট এক্সিস্ট করলো কিন্তু ফাংশনাল ভ্যালুটা এর সঙ্গে ইকুয়াল হলো না, যার জন্য ডিসকন্টিনিউটি হলো। ইটস ওকে, ছেড়ে দিলাম। সেকেন্ড, লিমিটটাই যদি এক্সিস্ট না করে সেক্ষেত্রে আমার তো আর কন্টিনিউটির কোনো প্রশ্নই আসবে না। অর্থাৎ লিমিট এক্সিস্ট, লিমিট ডাজ নট এক্সিস্ট। লিমিট ডাজ নট এক্সিস্ট কখন বলবো, কিভাবে হবে? আমি আগে লিখি, লিমিট ডাজ নট এক্সিস্টকে আমি সংক্ষেপে কিন্তু ডিএনই লিখি, কেউ দেখে ঘাবড়ে যেও না, ডিএনই শর্ট ফর্মে লিখি। তো লিমিট ডাজ নট এক্সিস্ট কি ভাবে হতে পারে দেখো, দুভাবে মেনলি লিমিট ডাজ নট এক্সিস্ট হতে পারে। এক হচ্ছে তোমার লেফট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করলো, রাইট হ্যান্ড লিমিটটাও এক্সিস্ট করলো, বাট এরা দুজনে ইকুয়াল হলো না। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল না হয় তাহলে অবভিয়াসলি লিমিট এক্সিস্ট করবে না। আর একটা কেস হতে পারে যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এদের মধ্যে কোনো একটা বা দুটোই ডাজ নট এক্সিস্ট, আবার ডাজ নট এক্সিস্ট ডিএনই। তো একটা কেস হচ্ছে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট তো করছে কিন্তু ইকুয়াল হচ্ছে না, যার জন্য লিমিটটা এক্সিস্ট করতে না পারে। আরো একটা কেস হতে পারে কি লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করতে না পারে, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করতে না পারে, অথবা তারা দুজনেই এক্সিস্ট না করতে পারে, সেক্ষেত্রেও লিমিট এক্সিস্ট করবে না। তাহলে লিমিট এক্সিস্ট না করতে পারে দু রকম, একটা এটায় আর একটা এই পদ্ধতিতে। তাহলে এই মেনলি দুটো কেস দ্বারা আমাদের ডিসকন্টিনিউটি গুলো, সমস্ত ডিসকন্টিনিউটি প্রকাশ হয়ে যাচ্ছে। প্রথম কেসটা লিমিট এক্সিস্ট করছে, ফাংশনের ভ্যালু এক্সিস্ট করছে, লিমিট এক্সিস্ট করছে কিন্তু ফাংশনের ভ্যালুটা ইকুয়াল হচ্ছে না। এবার এক্ষেত্রেও আমাদের বলা যায় দুটো কেস হতে পারে, এক হচ্ছে এফ অফ এ এক্সিস্ট করবে, ডি ইকুয়াল হবে না, আর এফ অফ এটা ধরো এক্সিস্টই করলো না, ডাজ নট এক্সিস্ট, তাহলে সেক্ষেত্রে তো আর ইকুয়াল হওয়ার কোনো প্রশ্নই আসছে না। দুটোই হতে পারে, এক্সিস্ট করতেও পারে নাও পারে এফ অফ এটা। তাহলে সেক্ষেত্রে ফার্স্ট কেস লিমিট এক্সিস্ট করছে, এফ অফ এর সঙ্গে ইকুয়াল হচ্ছে না, এটা একটা টাইপের ডিসকন্টিনিউটি। সেকেন্ড বলছে লিমিটটাই এক্সিস্ট করছে না, তারও আবার দুটো টাইপ আছে। একটা টাইপ বলছে যে যদি এলএইচএল আর এইচএল নট ইকুয়ালস হয় তাহলে একটা টাইপ হয়ে ডিসকন্টিনিউটি, আবার যদি এলএইচএল আর এইচএল কোনোটাই এক্সিস্ট না করে আর একটা টাইপের ডিসকন্টিনিউটি। তো টোটাল কত রকম টাইপের ডিসকন্টিনিউটি আছে সেগুলো আগে ভালো করে আমরা বুঝে নেব। তো কারণ হচ্ছে মেনলি এই দুটো, এক লিমিট এক্সিস্ট করলো এফ অফ এর সঙ্গে ইকুয়াল হলো না, আর এক হচ্ছে লিমিটই এক্সিস্ট করলো না। এই দুটো কারণে মেনলি ডিসকন্টিনিউটি অ্যারাইজ করে। এবার বিভিন্ন টাইপে ভাগ করা হয়েছে এই ডিসকন্টিনিউটি গুলোকে। ফার্স্ট টাইপ হচ্ছে দেয়ার আর টু টাইপস অফ ডিসকন্টিনিউটি, এন্ড ফার্স্ট অফ অল যেটা আমি বলবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ রিমুভেবল ডিসকন্টিনিউটি। এখন রিমুভেবল কেন? রিমুভেবল মানে কি? রিমুভেবল মানে রিমুভ করা যায়। রিমুভেবল ডিসকন্টিনিউটি মানে এই ডিসকন্টিনিউটিটাকে রিমুভ করে কন্টিনিউয়াস বানানো যায়। এক্স্যাক্টলি, ওকে। অর্থাৎ এই ক্ষেত্রে ডিসকন্টিনিউটিটাকে আমরা চাইলে ডিসকন্টিনিউয়াস ফাংশনকে বা ডিসকন্টিনিউটিটাকে রিমুভ করে কন্টিনিউয়াস ফাংশনে পরিণত করতে পারি। কিভাবে করব, কখন হয় আলোচনা করছি, ভালো করে মন দিয়ে শোনো। দেখো, প্রথম বলছে fx is said to have removable discontinuity। কখন রিমুভেবল ডিসকন্টিনিউটি হবে? x equals to a পয়েন্টে রিমুভেবল ডিসকন্টিনিউটি আছে বলা হবে if, কখন না, if limit x tends to a fx টা এক্সিস্ট করবে but is not equals to fa, যেটা আমি একটু আগেই এক নম্বর কেসে ডিসকাস করেছি। সেই কেসটা কি বলা হচ্ছে? রিমুভেবল ডিসকন্টিনিউটি, যে লিমিট এক্সিস্ট করছে কিন্তু এফ অফ এর সঙ্গে ইকুয়াল হচ্ছে না। ওকে, যদি এরকমটা হয় তাহলে এই যে ডিসকন্টিনিউটিটা অ্যারাইজ করবে এটাকে আমরা বলবো রিমুভেবল ডিসকন্টিনিউটি, বা এটাকে আমি ভবিষ্যতে রিমুভ করার পদ্ধতিও বলে দেবো উদাহরণের সাহায্যে। এবার এই রিমুভেবল ডিসকন্টিনিউটিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান, অর্থাৎ সাব নাম্বারে ভাগ করছি অ্যাকচুয়ালি। রিমুভেবল ডিসকন্টিনিউটির মধ্যে একটা হচ্ছে আইসোলেটেড পয়েন্ট ডিসকন্টিনিউটি। আইসোলেটেড পয়েন্ট ডিসকন্টিনিউটি কখন হবে? যখন এফ অফ এটা কি বলছে, এফ অফ এটা এক্সিস্ট করবে অ্যান্ড লিমিট অলসো এক্সিস্ট, অর্থাৎ এফ অফ এটা এক্সিস্ট করছে, লিমিটটাও এক্সিস্ট করছে, কিন্তু তারা ইকুয়াল হচ্ছে না। অর্থাৎ আমি এখানে প্রথমেই যে কেসটা বলেছিলাম যে দুটো কেস হতে পারে, এফ অফ এ এক্সিস্ট করবে, লিমিটও এখানে এক্সিস্ট করছে কিন্তু নট ইকুয়াল হচ্ছে। এই কেসটা কি এখানে এলাবোরেট করে বলা হচ্ছে যে এফ অফ এ এক্সিস্ট অ্যান্ড লিমিট অলসো এক্সিস্ট বাট দে আর নট ইকুয়াল। সেটাকে গ্রাফিক্যালি দেখাতে গেলে কিরকম হবে দেখো,
এখানে লিমিটটা এক্সিস্ট করছে, মানে এ এর লেফট হ্যান্ড সাইড থেকে যখন আমি আসবো ক্রমশ এর কাছের দিকে এফএক্সটা ক্রমশ এই দিকে এগিয়ে যাচ্ছে। এটা কোন দিক? এটা হচ্ছে এল পয়েন্টের দিক। এই যে এল পয়েন্টটা, এল পয়েন্টের এল এর দিকে এগিয়ে যাচ্ছে। এল হচ্ছে অ্যাকচুয়ালি এফএক্স এর ভ্যালু, সেই এল এর ভ্যালুর দিকে এগিয়ে যাচ্ছে ক্রমশ। কিন্তু অ্যাকচুয়ালি এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ভ্যালুটা এল নয়, এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে কিন্তু এফ অফ এক্স এর ভ্যালু কিছু নেই, কিন্তু এলটার দিকে এগিয়ে যাচ্ছে ক্রমশ। আবার যখন আমি রাইট হ্যান্ড সাইড থেকে এ এর দিকে আসছি তখন এফ এক্সটা ক্রমশ আবারও এল এর দিকে আসছে। তাহলে এখান থেকে লিমিট অ্যাট এক্স টেন্ডস টু এ এফ এক্স পরিষ্কার আমার দিচ্ছে এল। কিন্তু এফ অফ এ এর যখন ভ্যালুটা খুঁজতে যাচ্ছি, অর্থাৎ অ্যাট এক্স্যাক্টলি অ্যাট এক্স ইকুয়ালস টু এ, এফ অফ এক্স এর ভ্যালু কি বা এফ অফ এর ভ্যালু কি, আমরা দেখছি এখানে হলো সার্কেল দিয়ে আছে। এই যে জায়গাটা হলো সার্কেল, হলো সার্কেল মানে এখানে এফ এক্স এর ভ্যালু নেই। এফ এক্স এর ভ্যালু কোথায় আছে? আমরা আরেকটু উপরে উঠে যাবো, তবে এখানে ডার্ক সার্কেল আছে। ডার্ক সার্কেল মানে এখানে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে এফ অফ এর ভ্যালুটা অ্যাকচুয়ালি এখানে বসে আছে। এবং এটা ভ্যালুটা কত অ্যাকচুয়ালি? ভ্যালুটা দেখো ডান দিকে লেখা আছে এফ এক্স এর ভ্যালু, যেহেতু এই বরাবর এফ এক্স এর ভ্যালু আর নিচে এই বরাবর এক্স এর ভ্যালু, তাই এম এল এগুলো হচ্ছে এফ এক্স এর ভ্যালু। আমি আগেও বলেছি এরকম ডায়াগ্রাম দিয়ে। তো এম এম হচ্ছে অ্যাকচুয়ালি এফ অফ এ এর ভ্যালু। তাহলে আমি দেখছি এফ অফ এটা এক্সিস্ট করেছে, তার ভ্যালু হয়েছে এম, লিমিটটা এক্সিস্ট করেছে, তার লিমিটটা বেরিয়েছে এল, কিন্তু এরা দুজনে আনইকুয়াল হয়েছে, যেটা অবশ্যই রিমুভেবল ডিসকন্টিনিউটি, এবং এটার নাম দেওয়া হচ্ছে আইসোলেটেড পয়েন্ট ডিসকন্টিনিউটি। ওকে, এগুলো আমাদের সময় অনেক প্রশ্ন করবে, প্রশ্নতে বলবে ডিসকন্টিনিউটি তো আছে, কিন্তু কি টাইপের ডিসকন্টিনিউটি সেটা বলো। জাম্প ডিসকন্টিনিউটি, ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড, নাকি রিমুভেবল, নাকি নন রিমুভেবল, এগুলো তোমাকে জেনে রাখতে হবে জাস্ট। ওকে, এরপর আসছি নেক্সট, বলছে লিমিট এফ অফ এক্সটা এক্সিস্ট করছে, কিন্তু এফ অফ এটা এক্সিস্টই করছে না। আমি এর আগে বলেছি এরকম কেস হতে পারে। এফ অফ এটা যদি এক্সিস্টই না করে, সেক্ষেত্রে আমাদের যে ডিসকন্টিনিউটিটা রাইজ করবে সেটাকে আমরা বলবো মিসিং পয়েন্ট ডিসকন্টিনিউটি। কি বলবো? মিসিং পয়েন্ট ডিসকন্টিনিউটি। মিসিং পয়েন্ট কেন নাম দেওয়া হলো, এখানে আইসোলেটেড পয়েন্ট কেন নাম দেওয়া হলো, এবার এই দুটো ভালো জিনিস বুঝে নেবো। দেখো, সবার প্রথম আগে বলে দিই মিসিং পয়েন্ট ডিসকন্টিনিউটিটা কি জিনিস। দেখো, এখানে একইভাবে আমাদের কিন্তু লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্সটা এক্সিস্ট করছে, মানে আমি যদি এর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বোথ সাইড থেকে এর ক্রমশ কাছে যাই, এফ এক্সটা কিন্তু ক্রমশ বোথ সাইড থেকে এল এর কাছে যাবে, অর্থাৎ অবভিয়াসলি লিমিটটা এক্সিস্ট করছে। কিন্তু আমি যদি এফ অফ এ দেখি, তাহলে এ পয়েন্টে এফ এক্স এর অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু নেই, কারণ এখানে হলো সার্কেল, এখানে ভ্যালু নেই, এর ওপরের দিকে গেলে এখানেও কিছু নেই, অতএব এফ অফ এর অ্যাকচুয়ালি কোনো ভ্যালুই নেই, এফ অফ এ এক্সিস্টই করেনি। সেই জন্য এফ অফ এ এখানে ডাজ নট এক্সিস্ট লেখা হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে এফ অফ এ এক্সিস্ট করেনি। তার মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে এফ অফ এর ভ্যালুটা বা এফ অফ এক্স এর ভ্যালুটা অ্যাট এক্স ইকুয়ালস টু এ মিসিং আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে মিসিং পয়েন্ট ডিসকন্টিনিউটি। আর এটাকে আইসোলেটেড পয়েন্ট কেন বলা হচ্ছে, কারণ দেখো এখানে এক্স ইকুয়ালস টু এ তে এফ এক্স এর ভ্যালু তো আছে, কিন্তু এফ এক্স এর আদার্স যে ভ্যালুগুলো আছে, অর্থাৎ এর আশেপাশে, অর্থাৎ এর আশেপাশে মানে এর এদিকে বা এর এদিকে যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টে এফ এক্স এর ভ্যালুগুলো যেখানে আছে, সেখানে কিন্তু এফ অফ এর ভ্যালু নেই। এফ অফ এর ভ্যালুটা কিছুটা ওপরে আছে আইসোলেটেডলি, এফ অফ এর ভ্যালুটা সম্পূর্ণ অন্যান্য ভ্যালুর থেকে আইসোলেটেড হয়ে আছে, সেই জন্য এক্ষেত্রে ডিসকন্টিনিউটিটার নাম দেওয়া হয়েছে আইসোলেটেড পয়েন্ট ডিসকন্টিনিউটি। এইগুলো মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবে? যখন গ্রাফটা অনেক সময় মনে রাখতে পারো, গ্রাফটা মনে রাখলেও তোমরা মনে থাকবে। আবার তোমাদেরকে মনে রাখতে হবে যে আইসোলেটেড এন্ড মিসিং পয়েন্ট হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটির অন্তর্গত। আইসোলেটেড মানে এফ অফ এ এক্সিস্ট করে, আর মিসিং পয়েন্ট মানে এফ অফ এটা মিসিং, মিসিং নেই, এফ অফ এ এক্সিস্টই করেনি। ওকে, এরপর আমি চলে যাব নেক্সট। দেখো, যেটা বললাম সেটাই আরো বড় করে ডিটেলস এখানে গ্রাফিক্যালি দেওয়া আছে। রিমুভেবল ডিসকন্টিনিউটি, লিমিট এক্সটেন্ডস টু এফ এক্স এক্সিস্ট বাট নট ইকুয়ালস টু এফ এ। এখানে প্রথম কেসটা, এটাকে আইসোলেটেড পয়েন্ট ডিসকন্টিনিউটির কেসটা, অর্থাৎ এখানে এফ অফ এর ভ্যালুটা আছে কিন্তু আইসোলেটেডলি বসে আছে, এবং অবভিয়াসলি এটা ডিসকন্টিনিউয়াস। তো আইসোলেটেড পয়েন্ট ডিসকন্টিনিউয়াস হচ্ছে এফ অফ এটা এক্সিস্ট করেছে এবং আছে, কিন্তু সেটা আইসোলেটেড। আর মিসিং পয়েন্ট ডিসকন্টিনিউটি, এফ অফ এর ভ্যালুই নেই, এখানে হলো সার্কেল দেওয়া আছে, সেই জন্য এটা হচ্ছে মিসিং পয়েন্ট ডিসকন্টিনিউটি। ওকে, নেক্সট চলে যাব এবার একটা এক্সাম্পল। দেখো, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলটা বলছে টাইপ অফ ডিসকন্টিনিউটি অফ এফ এক্স। কি হবে না, এফ এক্সটা হচ্ছে সাইন এক্স বাই এক্স যখন এক্সটা নট ইকুয়ালস টু 0, আর এর ভ্যালুটা 2 হবে যখন এক্সটা ইকুয়ালস টু 0।
তাহলে আমি যদি লিমিট নিই, লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স করি, কি আসবে? লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু, আমরা স্ট্যান্ডার্ড লিমিট অনুযায়ী জানি 1 হবে। কিন্তু এখানে এফ অফ জিরোর ভ্যালু দেওয়া আছে 2, যার জন্য এটা কিন্তু এফ অফ জিরোর সঙ্গে ইকুয়াল হচ্ছে না, লিমিট অ্যাট এ অ্যান্ড ভ্যালু অ্যাট এ ইকুয়াল হচ্ছে না, যার জন্য এটা ডিসকন্টিনিউয়াস হচ্ছে। এইবার এই ডিসকন্টিনিউটিটাকে আমরা বলেছি রিমুভেবল, অর্থাৎ কি করে রিমুভ করব দেখো এখানে আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে আমরা ডিসকন্টিনিউটিটাকে এক্ষেত্রে রিমুভ করতে পারি। এক্ষেত্রে আমরা এফ অফ জিরোর ভ্যালুটা 2, এটা কি হিসাবে নিয়েছি? আমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী নিয়েছি, আমরা এফ অফ জিরোর ভ্যালুটা 2। ইচ্ছা অনুযায়ী যদি এফ অফ জিরোর ভ্যালুটা 2 থেকে চেঞ্জ করে 1 করে দিই, অর্থাৎ এখানে আমাদের কি আছে? 2 আছে, এই 2টার বদলে আমরা যদি এই জায়গায় 1 বসিয়ে দিই, তাহলে এফ অফ জিরোর ভ্যালু কি আসবে? 1, এবং লিমিটিং ভ্যালুর সঙ্গে ইকুয়াল হয়ে যাবে, দেন কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে একমাত্র আমাদের ইচ্ছাকৃত এফ অফ জিরো বা এফ অফ এর ভ্যালুটাকে চেঞ্জ করে লিমিটিং ভ্যালুর সঙ্গে ইকুয়াল করে দিলেই কিন্তু ডিসকন্টিনিউটিটা হটে যাবে। কি হবে? এফ অফ এর ভ্যালুটাকে চেঞ্জ করে লিমিটিং ভ্যালুর সঙ্গে ইকুয়াল করে দিলেই ডিসকন্টিনিউটিটা হটে যাবে, কন্টিনিউয়াস হয়ে যাবে। তার মানে আমরা এখানে ডিসকন্টিনিউটিটাকে রিমুভ করতে পারছি in terms of changing the value of f of a, ওকে? তো এই জন্য এটা রিমুভেবল ডিসকন্টিনিউটি। বাস হয়ে গেল রিমুভেবল ডিসকন্টিনিউটি। এবার আসবো নন রিমুভেবল ডিসকন্টিনিউটি। দেখো ডিসকন্টিনিউটি, রিজন অফ ডিসকন্টিনিউটিতে আমি প্রথমে বলেছিলাম লিমিট এক্সিস্ট করলো বাট এফ অফ এর সঙ্গে ইকুয়াল হলো না, সেই কেসটা আমাদের কাছে এলো রিমুভেবল ডিসকন্টিনিউটি হিসেবে। 2 নম্বর কেস বলেছিলাম লিমিটটাই এক্সিস্ট করলো না, তাহলেও তো ডিসকন্টিনিউটি আসবে অবশ্যই। সেই লিমিট এক্সিস্ট না করার ঘটনাটাই হচ্ছে নন রিমুভেবল ডিসকন্টিনিউটি, অর্থাৎ লিমিট যখন এক্সিস্ট করবে না তখন ডিসকন্টিনিউটিকে তুমি কোনোভাবেই রিমুভ করতে পারবে না। এবং এই নন রিমুভেবল ডিসকন্টিনিউটিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড, একটা ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড। কোনটা কি দেখে নেব। ফার্স্ট হচ্ছে ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড। কি বলছে? এ ফাংশন fx is said to have discontinuity of first kind at x equals to a if LHL and RHL both exist but they are not equal, অর্থাৎ যেটা আমি ওখানে বলেছিলাম LHL আর RHL দুটোই এক্সিস্ট করবে কিন্তু এরা ইকুয়াল হবে না। গ্রাফটা দেখো, এখানে একটা ফাংশন এইভাবে গেছে, LHL আছে, LHLটা L এর কাছে গেছে, অর্থাৎ x a লেফট হ্যান্ড সাইড থেকে যত আমরা a এর দিকে এগিয়েছি তত কিন্তু fxটা কোন দিকে এগিয়েছে? fxটা ক্রমশ L এর দিকে এগিয়েছে, অর্থাৎ এখানে LHL হয়ে যাচ্ছে L আর RHL, অর্থাৎ ক্রমশ এর ডান দিক থেকে যত এর দিকে এগোচ্ছি ফাংশনটা তত এখান থেকে এসে m, এই যে ভ্যালুটা এই দিকে আসছে এবং এই ভ্যালুটাই হচ্ছে অ্যাকচুয়ালি m, তো m এর কাছাকাছি আসছে, অতএব রাইট হ্যান্ড লিমিট হয়ে যাবে m, এবং দুজনেই সেপারেট, দুজনে এক্সিস্ট তো করছে বাট সেপারেট হয়ে যাচ্ছে, তাহলে লিমিট এক্সিস্ট করবে না। তো এই ধরনের নন রিমুভেবল ডিসকন্টিনিউটিকে বলা হচ্ছে ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড, বা এর আরো একটা নাম আছে, এখানে দেখো সেই নামটা উল্লেখ করা হয়েছে, ইট ইজ অলসো কল্ড জাম্প ডিসকন্টিনিউটি। জাম্প কেন? ভালো করে গ্রাফটা যদি খেয়াল করো, দেখো ভালো করে খেয়াল করলে তোমরা লক্ষ্য করবে যে এই ফাংশন এসছে, এখানে একটা হলো সার্কেল, আবার এখানে ডার্ক সার্কেল দিয়ে এই দিকে চলে গেছে, অর্থাৎ এইটা যদি আমাদের পয়েন্ট x ইকুয়ালস টু a হয় তাহলে f অফ এর ভ্যালুটা আছে অ্যাকচুয়ালি এখানে, এটা হচ্ছে f অফ এর ভ্যালু। তো আমি দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে এটা হচ্ছে m বা এটা হচ্ছে l, আর রাইট হ্যান্ড লিমিট যেটা হচ্ছে সেটা ওপরে এখান থেকে আসছে m। তাহলে দেখো লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিটটা কি হয়েছে? জাম্প করে গেছে, এক স্টেপ জাম্প করে ওপরে উঠে গেছে লিমিটিং ভ্যালুটা, লেফট হ্যান্ডটা নিচে l এ ছিল, l থেকে জাম্প করে সিধা m এ উঠে গেছে, সেই জন্য এখানে কিন্তু বলা হয় জাম্প ডিসকন্টিনিউটির ক্ষেত্রে। ওকে, এই গ্রাফটা তোমরা যদি ভালোভাবে দেখো, আমি মুছে দিই গ্রাফটা, তাহলে দেখতে হবে এখানে কিন্তু নির্দিষ্ট জাম্পটা পরিষ্কার দেখা যাচ্ছে, এই পোর্শনটা হচ্ছে জাম্প, এল থেকে এম এ পৌঁছানোর যে গ্যাপটা, সেই জাম্পটা বলা হচ্ছে জাম্প করে উঠে গেছে, লাফিয়ে উঠে গেছে, সেই জন্য এটাকে জাম্প ডিসকন্টিনিউটি বলা হয়। নেক্সট আসছে ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড, এরও আলাদা নাম আছে, এরও একটা নাম হচ্ছে
ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ডের আর একটা নাম হচ্ছে এসেনশিয়াল ডিসকন্টিনিউটি। ওকে, এই নামগুলো কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে এবং কোনটা এসেনশিয়াল, কোনটা জাম্প, কোনটা ফার্স্ট কাইন্ড, কোনটা সেকেন্ড কাইন্ড, এগুলো সব কিন্তু মাথায় রাখতে হবে। তো ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড বা এসেনশিয়াল ডিসকন্টিনিউটি কখন হবে? এ ফাংশন fx is said to be essentially discontinuous if either or both RHL and LHL do not exist বা does not exist। মানে RHL আর LHL কোনোটাই এক্সিস্ট করলো না, যেটা আমি বলেছিলাম লাস্ট কেস ডিসকন্টিনিউটি হওয়ার। তো কোনোটাই এক্সিস্ট না করলে আর লিমিট কিভাবে এক্সিস্ট করবে? কন্টিনিউটিও হবে না, ডিসকন্টিনিউয়াস হবে। এবং এটাও সম্পূর্ণ একটা নন রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড। এর উদাহরণ হিসেবে দেখো, বলছে y equals to tan x at x equals to pi/2। আমরা জানি tan x pi/2 এতে আনডিফাইন্ড হয়ে যায়, তাই pi/2 এতে আমরা যদি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোই বার করতে চাই, দুটোই কিন্তু আনডিফাইন্ড আসবে, অর্থাৎ ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে। একইভাবে যখন y equals to 1/x square at x equals to 0 তে আমাদেরকে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট বার করতে বলবে, তখন কিন্তু দুটো ক্ষেত্রেই লেফট অ্যান্ড রাইট দুটো হ্যান্ড লিমিটই কিন্তু আমাদের আনডিফাইন্ড চলে আসবে। সেক্ষেত্রে আমাদের কোনোটাই এক্সিস্ট করবে না। তো এই দুটোই হচ্ছে আমাদের সেকেন্ড কাইন্ড আর এসেনশিয়াল ডিসকন্টিনিউটির উদাহরণ। ওকে, নেক্সট আমি চলে যাবো একটা প্রবলেমটা কি বলছে? দ্য ফাংশন fx ইকুয়ালস টু, এখানে মড দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি মড নয়, এটা ব্র্যাকেট। অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে এরকম, fx ইকুয়ালস টু ব্র্যাকেট 2sgn। sgn মানে কি? কারণ কি জানা আছে sgn মানে কি? sgn অ্যাকচুয়ালি হচ্ছে সিগনাম ফাংশন। সিগনাম ফাংশন তোমরা ফাংশন পড়াশোনা নিশ্চয়ই পড়ে থাকবে। সিগনাম ফাংশনকে আমরা কিভাবে ডিফাইন করে থাকি, আমি জাস্ট একটু রাইট হ্যান্ড সাইডে জায়গা নিয়ে আমি ব্যাপারটা একটু বলে দিই। দেখো, সিগনাম ফাংশন sgn অফ x, এটা সমান হয় 1 যখন x গ্রেটার দ্যান 0, সমান হয় 0 যখন x ইকুয়ালস টু 0, আর ইকুয়ালস টু -1 যখন x লেস দ্যান 0। তাহলে সিগনাম ফাংশনের ধর্ম এটা, এই ধর্ম অনুযায়ী আমাকে এখানে কি করতে হবে? সিগনাম 2x টাকে ভাঙতে হবে। তাহলে খেয়াল করে দেখো, এখানে আমি যদি করি সিগনাম 2x, এটা ইকুয়ালস টু কি হবে আমার? ইকুয়ালস টু হবে +1 যখন 2x টা গ্রেটার দেন 0। এটা সমান হবে আমার 0 যখন 2x টা ইকুয়ালস টু 0, আর এটা সমান হবে -1 যখন 2x টা লেস দেন 0। তাহলে 2 ইন্টু সিগনাম 2x আছে, তাহলে 2 ইন্টু সিগনাম 2x কি হবে? 2 ইন্টু সিগনাম 2x করলে এখানে হয়ে যাবে 1 আর -1 এর জায়গায় +2 -2, 2 দিয়ে জাস্ট গুণ করে দিচ্ছি, এটা সেম থাকবে। এরপর আছে 2 প্লাস সিগনাম 2, যদি 2 প্লাস করা হয় তাহলে এখানেও 2 প্লাস হবে, এটা 2 প্লাস হবে, এটাও 2 প্লাস হবে। তাহলে সেক্ষেত্রে ফাইনালি আমার যে ফাংশনটা এসে দাঁড়াচ্ছে সেটা কি দাঁড়াচ্ছে না, fx ইকুয়ালস টু 4 যখন কি হচ্ছে 2x গ্রেটার দেন 0, মানে অ্যাকচুয়ালি x গ্রেটার দেন 0, 2 যখন x ইকুয়ালস টু 0 অ্যান্ড 2 প্লাস 2 -2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, দিয়ে হচ্ছে এখানে 0 যখন x টা লেস দেন 0। এই হচ্ছে আমার অরিজিনাল fx টা। এবার কি করতে হবে না, এর কি ধরনের ডিসকন্টিনিউটি আছে সেটা বার করতে হবে। উত্তর আমাদের এখানে দিয়ে আছে গ্রিন সিগন্যালে, জাম্প ডিসকন্টিনিউটি হবে, রিমুভেবল, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, এগুলো কোনোটাই হবে না। আচ্ছা, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি মানে অন্য কিছু নয়, যদি ফাংশনটার কোনো একটা ভ্যালু ইনফাইনাইট, ফাংশনটার অ্যাকচুয়ালি লিমিটিং ভ্যালুটা ইনফাইনাইট আসে, তাহলে সেটা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হয়, এছাড়া আর কিছু নয়। তো রিমুভেবল, ইনফাইনাইট, জাম্প নাকি কোনো ডিসকন্টিনিউটি নেই x ইকুয়ালস টু 0 তে। তাহলে আমাকে দেখতে হবে যে x ইকুয়ালস টু 0 তে অ্যাকচুয়ালি কি ধরনের ডিসকন্টিনিউটি আসছে। আমি একটা পেজ নিয়ে নিই, পেজ নিয়ে আমি এখানে ক্রিয়েট করি লিম, যেহেতু পিসওয়াইজ ডিফাইন্ড ফাংশন, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট নেবো। লিম x টেন্ডস টু 0 প্লাস, 0 প্লাস মানে 0 ডান দিকে fx এর ভ্যালু কি আছে? 4 আছে, তাহলে x টেন্ডস টু 0 প্লাস fx, এখানে কি ভ্যালু দেবে? 4 দেবে। একইভাবে যদি আমি করি লিম x টেন্ডস টু 0 মাইনাস fx, 0 মাইনাস মানে x এর লেফটে কি আছে? x এর লেফটে আছে 0, তো এটা আসবে 0। তাহলে আমি দেখতে পাচ্ছি কি না, এখানে লেফট হ্যান্ড লিমিট
এটা হচ্ছে সরি এটা রাইট হ্যান্ড লিমিট, এটা রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট বোথ এক্সিস্ট করছে, কিন্তু এরা ইকুয়াল হচ্ছে না, যার কারণে প্রথমেই লিমিটটা এক্সিস্ট করবে না, লিমিট এক্সিস্ট না করলে কন্টিনিউটি হবে না। অর্থাৎ এফ অফ জিরোটা কি হবে আমার বার করার প্রয়োজনই নেই, লিমিট এক্সিস্ট করছে না, অতএব ডিসকন্টিনিউটি আছে। ডিসকন্টিনিউটি কিরকম আছে আমি একটু আগেই বললাম, যখন লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে বাট তারা ইকুয়াল হবে না, তখন সব সময় জাম্প ডিসকন্টিনিউটি এবং এটা নন রিমুভেবল ডিসকন্টিনিউটি মাথায় রাখতে হবে। জাম্প ডিসকন্টিনিউটি বা ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড। ওকে, একটু আগেই পড়িয়েছি, তোমরা মনে না থাকলে ব্যাকে গিয়ে দেখে নিতে পারো। তাহলে এক্ষেত্রে আমাদের অপশন এটা যেটা ছিল সেটাই সঠিক। এরপর আরো একটা প্রবলেম দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। এক্ষেত্রেও আমাদের কি ধরনের ডিসকন্টিনিউটি সেটা বার করতে হবে মেনলি। দেখো এখানে এফএক্সটা সবার প্রথম বলা আছে এক্স মাইনাস টু বাই মড এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, যখন এক্স নট ইকুয়ালস টু টু, আর এক্স ইকুয়ালস টু টু হলে এফএক্স এর ভ্যালু আসছে 3/5। তাহলে আমাকে এখানে ডিসকন্টিনিউটি চেক করতে হচ্ছে কোন পয়েন্টে। দেখো অপশনের প্রত্যেকটা পয়েন্টই আছে এক্স ইকুয়ালস টু টু, এক্স ইকুয়ালস টু টু, এক্স ইকুয়ালস টু টু। তাহলে আমার আর ভাবার কোনো অবকাশই নেই, এক্স ইকুয়ালস টু টু তে আমাকে ডিসকন্টিনিউটি চেক করতে হবে। সবার প্রথম আমি বলবো মড এক্স মাইনাস টু কে কিভাবে ভাঙা হয়, প্লাস এক্স মাইনাস টু হয় কখন হয়, যখন এক্সটা গ্রেটার দেন টু হয়, আর এটা সমান মাইনাস এক্স মাইনাস টু হয় কখন, যখন এক্সটা লেস দেন টু হয়। ওকে, তো এই দুটো জিনিসকে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। সেই হিসাবে আমরা যদি এখানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট নিই তাহলে কি হবে, যেহেতু মড ফাংশন আছে তাই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট বার করতে হবে। এক্স টেন্ডস টু টু প্লাস লেফট রাইট হ্যান্ড লিমিট, টু প্লাস মানে দুয়ের থেকে বড় মানে মড এক্স মাইনাস টু এর মান হবে প্লাস এক্স মাইনাস টু, তাহলে এক্স মাইনাস টু বাই নিচেটাও এক্স মাইনাস টু, এবং এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, মানে এক্স স্কোয়ারের জায়গায় বসিয়ে দিলে 4 মাইনাস 1, নিচে হবে 4 প্লাস 1। তাহলে এটা কত আসবে, এটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে আসছে আমার 3/5। একইভাবে আমি যদি করি লিমিট এক্স টেন্স টু টু মাইনাস, তাহলে এক্ষেত্রে দেখো ওপরটা হবে এক্স মাইনাস টু, নিচেটা হবে মাইনাস এক্স মাইনাস টু, কারণ এক্স টু মাইনাস মানে দুয়ের থেকে এক্সটা ছোট, সেক্ষেত্রে কিন্তু মড এক্স মাইনাস টু এর এক্সপ্রেশনটা হবে মাইনাস এক্স মাইনাস টু। সেক্ষেত্রে এটা আবারও 4 মাইনাস 1 বাই 4 প্লাস 1। এখান থেকে আমি কি পাবো, এটা কাটবে কিন্তু আগে একটা মাইনাস সাইন থাকবে, মাইনাস 3/5। দেখো এক্ষেত্রেও আমরা তাহলে কি দেখতে পাচ্ছি যে এক্ষেত্রেও লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কিন্তু সেম হচ্ছে না মানে লিমিট এক্সিস্ট করছে না, লিমিট এক্সিস্ট করছে না মানেই কিন্তু নন রিমুভেবল ডিসকন্টিনিউটি। সবার প্রথম ফার্স্ট অপশন বলছে কন্টিনিউয়াস হবে, এটা মোটেও হবে না। রিমুভেবল ডিসকন্টিনিউটি না, নন রিমুভেবল ডিসকন্টিনিউটি এটাই হবে, এবং আমাদের অপশনটা সেটাই দেওয়া আছে সঠিক উত্তর হিসেবে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা চলে যাব লাস্ট টপিক অফ কন্টিনিউটি, যেটা বলা হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম। এখানে ডেফিনেশনটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, আমি সহজে ডেফিনেশনটাকে বুঝিয়ে দেবো এই গ্রাফটার মাধ্যমে, এই ডায়াগ্রামটার মাধ্যমে দেখো কি বলা হচ্ছে। তোমরা এখানটা খেয়াল করো, এটার থেকে এই স্টেটমেন্টটা, এই দুটো স্টেটমেন্টের স্পেশাল কেসের মধ্যে এই 2 নম্বর স্টেটমেন্টটা আমাদের মেনলি বেশিরভাগ ক্ষেত্রে লাগে। কি বলছে যে if fx is continuous in closed interval ab and fa into fb less than 0, then fx has at least one root in open interval ab। অর্থাৎ কি বলতে চাইছে, এটাই তোমরা ধরো তোমাদের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরামের স্টেটমেন্ট ধরে নিতে পারো। এছাড়াও এটাও একটা অল্টারনেটিভ স্টেটমেন্ট আছে এবং প্রিভিয়াস পেজে এটাও একটা স্টেটমেন্ট আছে। তো মেন যেটা আমাদের কাজে লাগে সেই স্টেটমেন্ট ধরে যাওয়াটাই ভালো, যেটা হচ্ছে 2 নম্বর স্টেটমেন্ট। এখানে বলতে চাইছে এফএক্সটা যদি কন্টিনিউয়াস হয় ক্লোজড ইন্টারভাল ab এর মধ্যে এবং f অফ a ইনটু f অফ b লেস দ্যান 0, তার মানেটা কি, এই জায়গাটা ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে f অফ a হয় গ্রেটার দ্যান 0 হলে f অফ b কে লেস দ্যান 0 হতে হবে, বা f অফ a কে লেস দ্যান 0 হলে f অফ b কে গ্রেটার দ্যান 0 হতে হবে, তবেই এদের প্রোডাক্টটা লেস দ্যান 0 হবে। অর্থাৎ
এরা বিপরীত চিহ্নযুক্ত হবে, একটা পজিটিভ হলে অপরটা নেগেটিভ। এফ অফ এ পজিটিভ হলে এফ অফ বি নেগেটিভ হবে, এফ অফ এ নেগেটিভ হলে এফ অফ বি পজিটিভ হবে, তবেই তাদের প্রোডাক্ট এফ অফ এ ইন্টু এফ অফ বি লেস দ্যান 0 বা নেগেটিভ আসবে। যদি এটা হয়, আমরা গ্রাফটায় চলে যাই প্রিভিয়াস পেজে। বলছে এফ অফ আচ্ছা, এই গ্রাফ ছেড়ে দিই, আমি গ্রাফ নিজে এঁকে তোমাদেরকে বুঝিয়ে দিই। ধরো সাপোজ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তো ধরো এখানে আছে এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট, এখানে আছে এক্স ইকুয়ালস টু বি পয়েন্ট। খুব সিম্পলি বোঝাবো, আমি জটিলতায় যেতে চাই না। বইয়ের গ্রাফ, বইয়ের ভাষা অনেক জটিল, সিম্পল ভাষায় বুঝে নাও কি বলতে চাইছে। ধরো একটা ফাংশন, এই এ এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ধরো সেটা নেগেটিভ আছে, নেগেটিভ আছে মানে ফাংশনটা নিশ্চয়ই নিচের দিকে আছে, এফ অফ এটা নিচে আছে, আর এফ অফ বিটা ধরো পজিটিভ, তাহলে এফ অফ বিটা নিশ্চয়ই ওপরের দিকে থাকবে, তাই পজিটিভ হচ্ছে। কারণ আমরা জানি এক্স অ্যাক্সিসের নিচে এফ এক্স এর ভ্যালু নেগেটিভ হয়, এক্স অ্যাক্সিসের উপরে এফ এক্স এর ভ্যালু পজিটিভ হয়। তাহলে এফ অফ এটা যদি আমাদের নেগেটিভ হয়, অর্থাৎ এফ অফ এটা লেস দ্যান 0 ধরা হচ্ছে, আর এফ অফ বিটা গ্রেটার দ্যান 0 ধরা হচ্ছে, সেক্ষেত্রে এই জিনিসটা হবে, অর্থাৎ ফাংশনের এফ অফ এটা এখানে, এফ অফ বিটা এখানে। যদি তাই হয়, ভালো করে খেয়াল করো, ফাংশনটা যদি এফ অফ এ এখানে থাকে, এফ অফ বি এখানে হয়, এবং ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয়, কোথাও ছেদ না পড়ে, তাহলে ফাংশনটা নিশ্চয়ই এফ অফ বি এফ অফ এ কে এইভাবে টাচ করে বেরিয়ে যাবে, এবং ফাংশনটা কিন্তু কি করবে, মিনিমাম একবার এ আর বি এর মধ্যে এক্স অ্যাক্সিসকে কাট করবে, একবার কাট করতেই হবে। যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়, তাহলে অবশ্যই এফ অফ এ নিচের দিকে, এফ অফ বি ওপরের দিকে আছে, তাহলে অবশ্যই কন্টিনিউয়াস ফাংশনটা এফ অফ এ থেকে এফ অফ বি পর্যন্ত বিস্তৃত থাকবে, এবং বিস্তৃত হতে গেলেই তাকে এক্স অ্যাক্সিসকে একবার কোথাও না কোথাও কাট করতেই হবে এ আর বি এর মাঝে, এ আর বি এর মাঝে কাট করতে হবে। এখন এক্স অ্যাক্সিসকে কাট করার অর্থ কি, আমি কোয়াড্রেটিক ইকুয়েশন পড়াবার সময় বলেছিলাম, এক্স অ্যাক্সিসকে কোনো একটা ফাংশন এফ এক্স যখন কাট করে, সাপোজ এক্স ইকুয়ালস টু সি পয়েন্টে কাট করলো, তাহলে সিটা ওর রুট হবে, অর্থাৎ এফ অফ সি ইকুয়ালস টু 0, বা এক্স ইকুয়ালস টু সি পয়েন্টটা এফ এক্স এর রুট, এফ এক্স এর রুট দেবে, অর্থাৎ এটা যদি এক্স ইকুয়ালস টু সি পয়েন্ট হয়, অর্থাৎ সি পয়েন্টটা রুট হবে, এবং সি পয়েন্টটা সবসময় কার মধ্যে থাকবে, ওপেন এ বি এর মধ্যে থাকবে। দেখো এটাই কিন্তু আমাদের এখানে বলতে চেয়েছে। দেখে নাও সেকেন্ড স্টেটমেন্টটা, এফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন ক্লোজ ইন্টারভাল এ বি, এবং এফ এ ইন্টু এফ বি লেস দ্যান 0, মানে এফ এ আর এফ বি আর অফ অপোজিট সাইন, এফ এ পজিটিভ হলে এফ বি নেগেটিভ, এফ বি পজিটিভ হলে এফ এ নেগেটিভ। যদি তাই হয়, তাহলে অবভিয়াসলি ফাংশনটা অ্যাট লিস্ট ওপেন ইন্টারভাল এ বির মধ্যে অ্যাট লিস্ট একবার অন্তত পক্ষে এক্স অ্যাক্সিসকে কাট করবে। কাট করার অর্থ অ্যাট লিস্ট ওয়ান রুট থাকবে, অ্যাট লিস্ট, একের বেশিও থাকতে পারে। একের বেশি কিভাবে থাকতে পারে, একের বেশি আমাদের দেখে নাও, যদি ফাংশনটা এক্ষেত্রে এরকম হতো, ধরো এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু বি, ফাংশনটা এটা হচ্ছে এফ এ, এফ এটা এইভাবে গিয়ে সরি এটা এফ এটা এইভাবে গিয়ে এইখান দিয়ে বেরিয়ে গেল, তাহলে কিন্তু এক্স অ্যাক্সিসকে একবার দুবার তিনবারও কাট করতে পারে, কিন্তু অ্যাট লিস্ট মাঝখানে একবার কাট করবেই, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে, এবং এটাই হচ্ছে ইন্টারমিডিয়েট থিওরেম, আর এছাড়া কিচ্ছু নেই এর মধ্যে। ওকে, এর কতকগুলো স্টেটমেন্টের ধরন আছে, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন টাইপের অঙ্কের প্রবলেম করতে গিয়ে এই স্টেটমেন্টটাকে ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে ভাবতে হয়। এছাড়াও মেইন যে স্টেটমেন্টটা ছিল সেটা তো আছেই, সেটা কি বলছে সেটাও একবার দেখে নেবো। ইফ ওয়াই ইকুয়ালস টু এফ এক্স is continuous on AB and K is any number between FA and FB, then there is at least one number C such that f of C equals to K। অর্থাৎ এখানে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম কি বলছে না, fx টা যদি a and b এর মধ্যে কন্টিনিউয়াস হয়, তাহলে fa আর fb এর মধ্যে fx এর সমস্ত ভ্যালুগুলো থেকে যাবে, অর্থাৎ এটা হচ্ছে fa আর এটা হচ্ছে fb, এই fa আর fb এদের দুজনের মধ্যেই fx এর সমস্ত ভ্যালুগুলো, fx এর ভ্যালু মানে এই কার্ভের উপরে প্রত্যেকটা পয়েন্টই হবে এক একটা fx এর ভ্যালু, সমস্ত ভ্যালুগুলো কিন্তু কি হবে না এই fa আর fb এর
মাঝে থাকবে, অর্থাৎ এই পোর্শনটার মধ্যে এফ অফ এক্স এর কার্ভটা পুরোটা লাই করবে, অবভিয়াসলি থাকবে। এটাই বলতে চাইছে যদি এফ এক্সটা এ অ্যান্ড বি এ কন্টিনিউয়াস হয়, তাহলে কে এটা যদি এনি নাম্বার হয় বিটুইন এফ এ অ্যান্ড এফ বি, অর্থাৎ এফ এ অ্যান্ড এফ বির মধ্যে যে কোনো একটা জায়গায়, ধরো এটা কে, এটা হলো কে নাম্বার, ধরো এটা হলো কে নাম্বার, এখানে যেমন দেওয়া আছে, তো কে নাম্বারটা সবসময় যদি আমি এক্সটেন্ড করে দিই কার্ভের কোনো একটা পয়েন্টে গিয়ে টাচ করবে, এবং সেটা ধরো এক্স ইকুয়ালস টু সি এর জন্য অ্যারাইজ করলো। ওকে, এটা আমি মুছে দিলাম, এক্স ইকুয়ালস টু সি এর জন্য আমি পেলাম কে পয়েন্টটা। তাহলে দেখা যাবে এফ অফ সি ইকুয়ালস টু দাঁড়াচ্ছে কে, অর্থাৎ এফ অফ এ আর এফ অফ বি এর মাঝে যে কোনো পয়েন্ট আমি নিই না কেন, এফ অফ এ আর এফ অফ বি এর মাঝে এফ এক্স এর যে কোনো ভ্যালু নিই না কেন, তা সব সময় সেটা জানা যাবে যে এফ এক্স এর কোনো একটা ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ কে নি, এল নি, এম নি, এফ অফ এ আর এফ অফ বি এর মাঝে সব সময় একটা কি না কোনো একটা এফ এক্স এর ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে, এক্স এর কোনো একটা পয়েন্টে এফ এক্স এর ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ এক্স এর কোনো একটা ভ্যালু সি এতে এফ অফ সি ইকুয়ালস টু কে দাঁড়াবে। ওকে, যদি বুঝতে অসুবিধা হয় বারবার বলছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল খোলাই আছে তোমাদেরকে বোঝাবার জন্য। বুঝতে অসুবিধা হলে কমেন্ট করার সাথে সাথে আমাদের গ্রুপগুলোতে একবার কিন্তু অবশ্যই ঘুরে আসতে পারো। তো এই ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেমের মোট 3টে স্টেটমেন্ট তোমাদেরকে আমি ডিসকাস করে দিলাম, যেখানে সেকেন্ড স্টেটমেন্টটা অবভিয়াসলি ফার্স্ট স্টেটমেন্টেরই মোর জেনারেলাইজড ফর্ম, অ্যান্ড থার্ড স্টেটমেন্টটা অর অ্যান্ড মোর জেনারেলাইজড ফর্ম। তো এইগুলো ভালো করে বুঝতে হবে কখন কোনটা অ্যাপ্লিকেবল হবে, সেই অনুযায়ী আমরা অ্যাপ্লাই করব। সেকেন্ড স্টেটমেন্টটা আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো সেকেন্ড স্টেটমেন্ট অ্যাকচুয়ালি কি হচ্ছে না, বলছে এফ এক্স যদি কন্টিনিউয়াস ইন এ বি হয়, দেন দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান ভ্যালু অফ এক্স, যেটা এফ সি বলা হচ্ছে এক্স এর ভ্যালুটা, এফ অফ সি ইকুয়ালস টু এফ এ প্লাস এফ বি বাই 2 হবে। অর্থাৎ বলতে চাইছে যে এটা যদি আমি একটা অ্যাক্সিস আঁকি, ওকে, এবার দেখো এটা যদি আমার একটা কার্ভ হয়, কার্ভটা ধরো এরকম আছে, তাহলে এটা হচ্ছে এফ অফ বি, এই লেন্থটা মানে আমার চলে যাচ্ছে এখানে, এই লেন্থটা অ্যাকচুয়ালি এফ অফ বি, আর এইটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ তে এফ অফ এ, এটা এক্স ইকুয়ালস টু বি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এফ এ আর এফ বি এক্স এর এমন একটা ভ্যালু আমি পাবো, বা আমি সাপোজ ধরছি এক্স এর ভ্যালু এমন একটা আমি পাচ্ছি এক্স ইকুয়ালস টু সি, যার জন্য কি হবে না এফ সিটা ঠিক এফ এ আর এফ বির মাঝামাঝি পোর্শনে থাকবে, অর্থাৎ এফ সিটা এফ এ আর এফ বির মাঝামাঝি থাকার অর্থ এফ এ প্লাস এফ বি বাই 2 হবে এফ অফ সি এর ভ্যালুটা, এমন একটা সি আমি পাবো, এক্স ইকুয়ালস টু সি পাবো, যার জন্য কেন হবে, কারণ এফ এ আর এফ বির মাঝে সমস্ত ভ্যালুই এফ এক্স এর ভ্যালু, এফ এ এফ বির মাঝে সমস্ত ভ্যালুই এফ এক্স এর ভ্যালু, তাহলে এদের ঠিক মাঝ বরাবর যে পয়েন্টটা পাবো সেটাও এফ এক্স এর কোনো একটা ভ্যালু হবে, এক্স ইকুয়ালস টু সি এর জন্য সাপোজ এফ অফ সি এর ভ্যালু হবে। ওকে, তো এটা হয়ে যাবে এফ অফ সি সাপোজ। তো এইভাবে আমাদের 3টে স্টেটমেন্ট এখানে বলা আছে। নেক্সট, এবার কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি এখান থেকে শিখবো যেগুলো আমাদের প্রবলেম সলভ করার ক্ষেত্রে কাজে লাগবে। প্রথমেই দেখো এখানে বলা হচ্ছে যে কন্টিনিউটি অফ স্পেশাল টাইপস অফ ফাংশনস। প্রথমেই যে স্পেশাল টাইপের ফাংশনটা বলা হবে সেটা হচ্ছে তোমাদের গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন যদি কোনো ফাংশনের মধ্যে ঢুকে থাকে বা শুধু গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন হয়, সেক্ষেত্রে আমাদেরকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে দেখো বলাই হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বক্স এক্স ইজ ডিসকন্টিনিউয়াস হোয়েন এক্স ইজ ইন্টিজার। আমি এটা আগেও বলেছি যে বক্স এক্স সর্বদা কি হয়, কোথায় কন্টিনিউয়াস হয় না আর মাইনাস জেড এ কন্টিনিউয়াস হয়, অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে পূর্ণ সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি যে বাস্তব সংখ্যা পড়ে থাকবে সেই জায়গাগুলোতে কন্টিনিউয়াস হয়, অর্থাৎ পূর্ণ সংখ্যায় কন্টিনিউয়াস হবে না বক্স এক্স, সেটা এখানে বলা হচ্ছে যে ডিসকন্টিনিউয়াস হবে যখন এক্সটা ইন্টিজার হবে। সিমিলারলি এফ এক্সটা যখন বক্স অফ জি এক্স, অর্থাৎ বক্স অফ জি এক্স মানে বক্সের মধ্যে আবার একটা ফাংশন, অর্থাৎ বক্সের মধ্যে এরকম সাইন এক্স হতে পারে, বক্সের মধ্যে এরকম ভাবে এক্স স্কোয়ার হতে পারে, বক্সের মধ্যে এরকম ভাবে এক্স বাই 3 হতে পারে,
বক্সের মধ্যে এভাবে log of x হতে পারে। তো এগুলো সব এক একটা gx, বক্স অফ gx। তো বক্স অফ gx টা কোথায় ডিসকন্টিনিউয়াস হবে? বক্স অফ x টা হচ্ছে ইন্টিজার পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, বক্স অফ gx গুলোও ইন্টিজার, gx এর ইন্টিজার ভ্যালুর জন্য ডিসকন্টিনিউয়াস হবে, gx এর ইন্টিজার ভ্যালুর জন্য ডিসকন্টিনিউয়াস হবে যদি gx টা কি হয় না মনোটোনিক হয়। মনোটোনিক হয় অর্থাৎ আমি এখানটা একটু মুছে নিয়ে লিখি ভালো করে, box of gx is discontinuous at integer value of gx, gx এর ইন্টিজার ভ্যালুতে বক্স অফ gx গুলো সব সময় ডিসকন্টিনিউয়াস হবে ইফ কি না gx টা মনোটোনিক হয়। মনোটোনিক মানে সেটা মনোটোনিক ইনক্রিজিং হতে পারে, মনোটোনিক ডিক্রিজিং হতে পারে, মোট কথা মনোটোনিক হতে হবে, ইনক্রিজিং বা ডিক্রিজিং যাই হোক না কেন মনোটোনিক হলেই কিন্তু সব সময় বক্স অফ gx টা ডিসকন্টিনিউয়াস হবে gx এর ইন্টিজার ভ্যালুতে। আর যদি মনোটোনিক না হয় তাহলে আমরা তার পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি সম্পর্কে কোনো কল্পনা করতে পারবো না। এটার ক্ষেত্রে যেমন কল্পনা করতে পারছি, অ্যাজিউম করতে পারছি যে ইন্টিজার ভ্যালুগুলোর জন্য ডিসকন্টিনিউয়াস হবে, কিন্তু যদি এটা মনোটোনিক ফাংশন না হয়, ইনক্রিজিং বা ডিক্রিজিং ফাংশন না হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আমরা অ্যাজাম্পশন করতে পারবো না। যেমন উদাহরণ হিসেবে আমাদের বলতে পারি বক্স অফ সাইন এক্স, সাইন এক্স কিন্তু মনোটোনিক ফাংশন নয়, নাইদার ইনক্রিজিং নট ডিক্রিজিং। তাহলে এক্ষেত্রে বক্স অফ সাইন এক্স এর কোথায় কোথায় ডিসকন্টিনিউয়াস হবে আমরা বলতে পারবো না। বক্স অফ সাইন এক্স কখনোই কিন্তু সাইন এক্স এর ইন্টিজার ভ্যালুর জন্য ডিসকন্টিনিউয়াস হয় এটা বলা যাবে না, কারণ সাইন এক্স কিন্তু বক্স অফ সাইন এক্স কখনোই তার ইন্টিজার সাইন এক্স এর ইন্টিজার ভ্যালুর জন্য ডিসকন্টিনিউটি অ্যারাইজ করে না, অতএব এক্ষেত্রে কিন্তু ভায়োলেট হয়ে যাবে। কিন্তু আমি যদি নিই এখানে দেখো when root x is an এখানে দেখো fx equals to box of root x is discontinuous at all integers when root x is an integer। ঠিক একইভাবে gx এর ইন্টিজার ভ্যালু মানে root x এর ইন্টিজার ভ্যালুতে ডিসকন্টিনিউয়াস আসবে as root x is strictly increasing function বা মনোটোনিক ফাংশন। root x টা যেহেতু মনোটোনিক ফাংশন তাই বক্স অফ root x টা কোথায় ডিসকন্টিনিউয়াস হবে? যেখানে যেখানে root x এর ইন্টিজার ভ্যালু পাবো। ঠিক একইভাবে বক্স অফ যদি এক্স স্কোয়ার থাকে তাহলে কি হবে? বক্স অফ এক্স স্কোয়ারের জন্য এক্স গ্রেটার ইকুয়ালস টু 0 হলে ডিসকন্টিনিউয়াস অ্যাট অল ইন্টিজার্স হোয়েন এক্স স্কোয়ার ইজ অ্যান ইন্টিজার। কেন হচ্ছে? কারণ এক্স স্কোয়ারটা অবভিয়াসলি এক্স গ্রেটার ইকুয়ালস টু 0 এর জন্য স্ট্রিক্টলি ইনক্রিজিং এবং এক্স লেসার ইকুয়ালস টু 0 এর জন্য এটা কিন্তু স্ট্রিক্টলি ডিক্রিজিং হয়ে যাবে। তাহলে বক্স এক্স স্কোয়ার তার এক্স স্কোয়ারের ইন্টিজার ভ্যালুর জন্য ডিসকন্টিনিউয়াস হবে। কিন্তু ঠিক একইভাবে আমি যে উদাহরণটা দিলাম বক্স অফ সাইন এক্স এর জন্য আমরা কোনো কনক্লুশন করতে পারবো না, কারণ সাইন এক্সটা মনোটোনিক নয়। ওকে, সাইন এক্স এর কিন্তু ইন্টিজার ভ্যালুর জন্যও কি হবে না কন্টিনিউটি অ্যারাইজ করতে পারে, অতএব এটা বক্স অফ সাইন এক্স বা মনোটোনিক ফাংশনের জন্য আমাদের রুলসটা কাটবে না। এবারে এত রুলস এত কিছু কেন শিখলাম? তার কারণ হচ্ছে এইগুলো মুখে মুখে আমরা ক্যালকুলেট করতে পারবো। সবার প্রথম দেখো 1 নম্বর বলছে fx ইকুয়ালস টু box of log e base x, log e base x কোথায় কোথায় ডিসকাস দ্য কন্টিনিউটি অর্থাৎ ডিসকন্টিনিউয়াস হবে কোথায় কোথায়। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কি বললাম ফাংশনটা ভেতরের এটা হচ্ছে gx, এটা অ্যাকচুয়ালি এইভাবে লেখা যায় box of gx। তাহলে gx টা মনোটোনিক কিনা ফার্স্ট চেক করব। log e base x অবভিয়াসলি একটা মনোটোনিক ফাংশন, অতএব কোথায় কোথায় ডিসকন্টিনিউটি অ্যারাইজ করবে? log e base x যেখানে যেখানে ইন্টিজার ভ্যালু নেবে এখানে k গুলো ইন্টিজার। log e base x যদি k হয় তাহলে এখান থেকে x হবে e টু দি পাওয়ার k, তাহলে e টু দি পাওয়ার k এই জাতীয় পয়েন্টগুলোতে কিন্তু x এর ভ্যালু যখন e টু দি পাওয়ার k হবে তখন কিন্তু বক্স অফ log e base x গুলো এই সমস্ত পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউয়াস হবে। একইভাবে 2 নম্বর বক্স অফ সাইন ইনভার্স x, দেখো সাইন x কিন্তু মনোটোনিক না হতে পারে, সাইন ইনভার্স x কিন্তু মনোটোনিক ফাংশন, এবং সাইন ইনভার্স x মনোটোনিক ফাংশন হওয়ার জন্য একইভাবে কিন্তু সাইন ইনভার্স x যে যে পয়েন্টে ইন্টিজার ভ্যালু নেবে সেই সেই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। তাহলে পয়েন্টগুলো কি রকম হবে? দেখো সাইন ইনভার্স x আমরা জানি কি হয় না -π/2 থেকে +π/2 এর মধ্যে ডিফাইন হয়, -π/2 থেকে
প্লাস π/2 এর মধ্যে ডিফাইন হয়। ওকে, এখন -π/2 থেকে +π/2 এর মধ্যে ইন্টিজার পয়েন্ট কি কি আছে? -1, 0, +1। তাহলে সাইন ইনভার্স এক্স যখন কি কি ভ্যালু নেবে? -1, 0 এবং 1, অর্থাৎ এক্স যখন হয়ে যাবে সাইন মাইনাস সাইন অফ 1, মাইনাস সাইন অফ 1 কেন? সাইন অফ -1 থেকে আসছে মাইনাস সাইন অফ 1, সাইন অফ 0 মানে 0, আর সাইন অফ +1 এটা থেকে আসছে। যখন হবে এক্স এর ভ্যালু এই তিনটে, তখন বক্স সাইন ইনভার্স এক্সটা ডিসকন্টিনিউয়াস হবে, অর্থাৎ এই তিনটে পয়েন্টে ডিসকন্টিনিউটি আসবে। ঠিক একইভাবে আমরা 2 এখানে দেওয়া আছে দেখো, বক্স 2/1 প্লাস এক্স স্কোয়ার, এটা কিন্তু মনোটোনিক ডিক্রিজিং ফাংশন ফর অল এক্স গ্রেটার ইকুয়ালস টু 0 এর জন্য। তাহলে অবভিয়াসলি এরও ইন্টিজার পয়েন্টের জন্য ডিসকন্টিনিউটি অ্যারাইজ করবে ইন্টিজার পয়েন্টগুলোতে। এখন এর ইন্টিজার পয়েন্ট কি কি হবে? এক, এক্স ইকুয়ালস টু 0 এর জন্য এর ভ্যালুটা হবে ইন্টিজার, আর একটা এক্স ইকুয়ালস টু 1 এর জন্য ভ্যালুটা হবে ইন্টিজার। 1 বসালে 1 + 1 2, 2/2 1, অর্থাৎ x ইকুয়ালস টু 1 এতে এখানে fx টা আসবে 1, আর x ইকুয়ালস টু 0 তে fx টা আসবে 2। এই দুটো পয়েন্টই একমাত্র ইন্টিজার ভ্যালু দেবে, অর্থাৎ এই দুটো পয়েন্টই ডিসকন্টিনিউটি আসবে এই বক্স 2/x 1 + x স্কোয়ারের। ঠিক একইভাবে যখন বক্স x/3 অবশ্যই একটা ইনক্রিজিং ফাংশন, বক্স x/3 কি হবে? যেখানে যেখানে ইন্টিজার হবে x/3 এর ভ্যালুটা, সেখানে সেখানে ডিসকন্টিনিউটি হবে। x/3 কোথায় কোথায় ইন্টিজার হবে? দেখো নিচে 3 আছে, তার মানে উপরে 3 এর মাল্টিপল, অর্থাৎ 3k টাইপের যা থাকবে, k ইকুয়ালস টু 1 2 3 4, তা 3 6 9 12 15 18, অর্থাৎ 3 এর মাল্টিপল গুলোতে সব সময় কিন্তু x/3 টা কি হবে? ইন্টিজার ভ্যালু দেবে। এই 3 এর মাল্টিপল পয়েন্ট গুলোতে বক্স x/3 টা ডিসকন্টিনিউয়াস হবে। তো এইভাবে আমরা কিন্তু পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি চোখে দেখে সহজে বার করতে পারি। তার জন্য আমি বক্স ফাংশনের ক্ষেত্রে শুধুমাত্র এটা বললাম, বাকি আর কি সব আছে সেগুলো আমরা নেক্সট স্লাইডে দেখে নিই। দেখো এখানে আরেকটা বলা হচ্ছে continuity of functions involving limit n tends to infinity a to the power n। দেখো যদি লিমিট n tends to a to the power n কে এইভাবে আমরা কিন্তু ডিফাইন করতে পারি, যখন a এর ভ্যালুটা 0 থেকে শুরু করে 1 এর থেকে ছোট, তখন n tends to infinity a to the power n এর ভ্যালু হবে 0। যখন a equals to 1, তখন এটা হবে 1 to the power n, 1 to the power n, 1 to the power n সব সময় কিন্তু অ্যাজ এ লিমিট n tends to infinity ইনডিটারমিনেট ফর্ম হবে না। তোমরা বলবে স্যার 1 to the power infinity কেন হচ্ছে না? 1 to the power infinity আমি আগের কন্টিনিউটি ক্লাসেও এরকম একটা জায়গায় ছিল, সেখানে বলেছিলাম এখানে 1 টা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। 1 to the power infinity ইনডিটারমিনেট ফর্ম তখনই আসে যখন fx to the power gx এর ক্ষেত্রে fx টা tends to 1, gx টা tends to infinity হয়, তখন 1 to the power infinite ইনডিটারমিনেট ফর্ম আসে। কিন্তু এখানে 1 টা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু এবং মাথায় n আছে, অতএব মাথার n টা টেন্ডস টু ইনফিনিটি হলেও যেহেতু 1 টা অ্যাকচুয়াল ভ্যালু, তাই এই ভ্যালুটা 1 ই আসবে, কারণ আমরা জানি 1 এর পাওয়ারে আমরা যতই রাখি না কেন তার ভ্যালুটা সবসময় 1 আসে। সেই হিসাবে এখানে কিন্তু 1 আসবে, 1 টু দি পাওয়ার ইনফিনিটি আসবে না। তাই a ইকুয়ালস টু 1 এ ভ্যালু পাবো 1, আর a যখন গ্রেটার দেন 1 হয়ে যাবে তখন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার n এর ভ্যালুটা সবসময় ইনফাইনাইট আসবে। এইভাবে কিন্তু ভাঙতে হয়। এই ভাঙনটাকে, এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমাদের যদি এরকম একটা প্রবলেম দেয়, এই প্রবলেমটা সলভ করলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে যে এই ধরনের লিমিটকে কিভাবে আমরা কন্টিনিউটি চেক করতে পারি, এই ধরনের লিমিটকে কাজে লাগিয়ে। দেখো এখানে কি বলছে, ডিসকাস দ্য কন্টিনিউটি। কি হবে? প্রথমে আগে fx ফাংশনটাকে আমরা ডিফাইন করব ঠিক করে, তারপর তার কোন পয়েন্টে ডিসকন্টিনিউটি আছে, কোন পয়েন্টে কন্টিনিউটি আছে চেক করব। fx ফাংশনটাকে আমি এইভাবে লিখব, সবার প্রথম লিমিট n টেন্ডস টু infinity x square whole to the power n minus 1 by x square whole to the power n plus 1। ওকে, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যদি এখানে এটা তো fx এর ভ্যালু দিচ্ছে অ্যাকচুয়ালি, তো f of x equals to লিখলাম, কি হবে? কি হবে যদি x স্কয়ারটা 0 less or equals to x square less than 1 হয়, তাহলে এই ফর্মুলাটা অনুযায়ী
এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এন অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে 0, তাহলে 0 - 1 বাই 0 + 1 সমান হয়ে যাবে -1। কখন হবে? যখন এক্স স্কোয়ারটা লেস দ্যান 1। একইভাবে যখন এক্স স্কোয়ারটা ইকুয়ালস টু 1 হবে তখন কি হবে? ঠিক এই নিয়মটা কাজে লাগাবো। তাহলে এক্স স্কোয়ার টু দি পাওয়ার এনটা 1 - 1 বাই 1 + 1 সমান 0 আসবে। ওকে, যখন এক্স স্কোয়ারটা গ্রেটার দেন 1 হবে তাহলে এক্স টু দি পাওয়ার 2 এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এনটা ইনফিনিটি হয়ে যাবে। তাহলে এটাকে আমরা এইভাবে সাজিয়ে নেবো, তখন একটু অন্যভাবে সাজিয়ে নিয়ে আমরা ভ্যালুটা বার করব। এটা হবে 1 - 1 বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এন অ্যান্ড 1 + 1 বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এন। এবার যখন n টেন্স টু ইনফিনিটি নেবো, নিচের টার্মটা টেন্স টু ইনফাইনাইট, তার মানে 1 বাই ইনফাইনাইট টেন্স টু 0, অর্থাৎ n টেন্স টু ইনফিনিটি 1 by x square whole to the power n tends to 0 as n tends to infinity। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি ভ্যালুটা কি আসবে? 1 by 1, এটা 0, এই পোর্শনটা 0, এই পোর্শনটা 0, তাহলে 1 by 1 দ্যাট ইজ 1। তাহলে আলটিমেটলি আমি এখানে প্রথমে দেখব যে fx এর ভ্যালুগুলো কি কি পাচ্ছি। তাহলে fx ইকুয়ালস টু আমি কি কি পাচ্ছি? সবার প্রথম পেয়েছি -1। -1 কার জন্য পেয়েছি? এক্স স্কোয়ার লেস দ্যান 1 এর জন্য। এক্স স্কোয়ার লেস দ্যান 1 মানে mod x লেস দ্যান 1, বা এটা কি লেখা যায়? -1 লেস x লেস 1, তার জন্য -1 ভ্যালু পাচ্ছি। এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 এর জন্য আমি পাচ্ছি 0। এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 মানে x ইকুয়ালস টু +-1, অর্থাৎ x ইকুয়ালস টু +-1 এর জন্য 0 ভ্যালু পাচ্ছি। আর এক্স স্কোয়ার গ্রেটার দেন 1 মানে একবার হচ্ছে x গ্রেটার দেন 1 আর একবার হচ্ছে x লেস দেন -1, এই দুটো ক্ষেত্রেই আমরা পাচ্ছি +1 ভ্যালু। তাহলে আলটিমেটলি ফাংশনের ডিসকন্টিনিউটি কোথায় অ্যারাইজ করে? ফাংশনের ডিসকন্টিনিউটি সবসময় তার ব্রেক পয়েন্টে অ্যারাইজ করে, এবং এখানে সেই ব্রেক পয়েন্টই অ্যারাইজ করবে ডিসকন্টিনিউটি। তোমরা কন্টিনিউটি চেক করে দেখতে পারো, ডিসকন্টিনিউয়াস হবে শুধুমাত্র x ইকুয়ালস টু +1 আর -1, এই দুটো পয়েন্টে, +1 আর -1 পয়েন্টে ডিসকন্টিনিউটি হবে। ওকে, ঠিক আছে। তাহলে দুটো স্পেশাল ফাংশনের আমরা কিন্তু এখানে কন্টিনিউটি চেক করা শিখলাম। নেক্সট আরেকটা স্পেশাল ফাংশন, এটা খুব ইম্পর্টেন্ট, এই টাইপটা দিয়ে কিন্তু WBJEE তে প্রবলেম এসছে, ভবিষ্যতেও আসতে পারে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার অঙ্ক দিয়ে দেয় এই টাইপের, দেখো। এবং এটাই সব থেকে সহজ। কি মজার জিনিস, যেটা ইম্পর্টেন্ট সেটাই যদি সহজ হয়ে যায়, এর থেকে আর কিছু ভালো কিছু হতেই পারে না। ফাংশনটা কি বলছে? fx ইকুয়ালস টু x যখন xটা রেশনাল, আর 1 - x যখন xটা ইরেশনাল। রেশনাল মানে মূলদ, ইরেশনাল মানে অমূলদ। অর্থাৎ যখন x গুলো মূলদ সংখ্যা হবে তখন fx এর এক্সপ্রেশন হবে x, আর x গুলো যখন অমূলদ হবে তখন fx এর এক্সপ্রেশন হবে 1 - x। তাহলে এক্ষেত্রে fx টা কোন পয়েন্টে কন্টিনিউয়াস হবে যদি বার করতে হয়? পয়েন্ট অফ কন্টিনিউটি, ডিসকন্টিনিউয়াস নয়, কোন পয়েন্টে কন্টিনিউয়াস বার করার জন্য সিম্পলি কি করব? রেশনাল পয়েন্টের এক্সপ্রেশন আর ইরেশনাল পয়েন্টের এক্সপ্রেশন ইকুয়াল করে দাও সিম্পলি। এখান থেকে সলভ করে x এর ভ্যালু বার করো, যেটা ভ্যালুটা পাবে সেই পয়েন্টের জন্য কিন্তু, বা সেই পয়েন্টেই কিন্তু fx টা একমাত্র কন্টিনিউয়াস হবে, আদারওয়াইজ সব জায়গায় ডিসকন্টিনিউয়াস। তাহলে এখানে x এর একটাই ভ্যালু পেয়েছি, যেটা হচ্ছে হাফ, তাহলে x ইকুয়ালস টু হাফে একমাত্র fx টা কন্টিনিউয়াস হবে, আদারওয়াইজ সমস্ত জায়গায় ডিসকন্টিনিউয়াস হবে। আচ্ছা, একে কাজে লাগিয়ে আমি একটু আগে বলছিলাম সালে কোশ্চেন এসছে, এই দেখো WBJEE 2015 কোশ্চেন। if R2R be defined as fx equals to 0 যখন x টা irrational, sin mod x যখন x টা rational, then which of the following is true? চারটে অপশন, f is discontinuous, f is continuous, f is discontinuous, কোনটা কি হবে দেখে নি। তাহলে আমি প্রথমেই বার করব fx টা কোন পয়েন্টে কন্টিনিউয়াস। তার জন্য আমাকে কি করতে হবে? রেশনাল আর ইরেশনাল পয়েন্টের এক্সপ্রেশন গুলো ইকুয়াল করে দিতে হবে। তাহলে sin mod x ইকুয়ালস টু হয়ে যাবে 0। 0 মানে আমরা কি জানি? sin k পাই, যেখানে k টা হচ্ছে কোনো ইন্টিজার, অর্থাৎ 1 পাই, 2 পাই, -পাই, -2 পাই, -3 পাই, k এর মান যে কোনো ইন্টিজার হোক না কেন, k পাই, sin k পাই সর্বদা 0 ভ্যালু দেয়, আমরা জানি। তাহলে sin mod x ইকুয়ালস টু আমাদের হয়ে যাচ্ছে sin k পাই, বা এখান থেকে আমরা x ইকুয়ালস টু পেয়ে যাব k পাই। তাহলে x এর ভ্যালু k পাই হলে একমাত্র
ফাংশন এফএক্সটা কন্টিনিউয়াস হবে। তাহলে এখানে দেখো অপশন ডি কি বলছে, অপশন ডি বলছে এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু কে পাই where কে ইজ অ্যান ইন্টিজার। খুব সহজে কিন্তু আমাদের অ্যান্সার বেরোচ্ছে, এগুলো শর্টকাট ট্রিক্স। এই ট্রিক্স ছাড়া এই অঙ্কটা করতে গেলে অনেক হ্যাপা পোহাতে হবে কিন্তু অনেকটা হ্যাপা পোহাতে হবে। তো এই ট্রিক্সটা অবশ্যই মাথায় রাখবে, 2 লাইনের অঙ্ক উত্তর বেরিয়ে যাবে। নেক্সট এবার কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব, জেই মেন্স, ডাব্লিউবিজেই। আচ্ছা, প্রথমেই আছে ডাব্লিউবিজেই 2015। প্রবলেমটা ভালো করে বুঝতে হবে। কি বলছে, লেট এফ -2 থেকে +2 ক্লোজড ইন্টারভাল থেকে আর এতে একটা ফাংশন ডিফাইন করা আছে যেটা কন্টিনিউয়াস ফাংশন বলা আছে, such that fx assumes only irrational values। অর্থাৎ fx শুধুমাত্র ইরেশনাল ভ্যালুগুলো নিতে পারে। ইরেশনাল বলতে কি বোঝাই, আমরা জানি +-√2 +-√3, ওকে। আর কি কি হতে পারে, +-√5, পাই, ই, এরা সব কিন্তু ডট 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 ইরেশনাল নাম্বার। তার মানে fx গুলো শুধুমাত্র এরকম নেবে, fx ইকুয়ালস টু হয় √2 হবে, বা হয় -√2 হবে, বা -√3 হবে, বা +√3 হবে, বা √5 হবে। তো এইরকম ইরেশনাল ভ্যালুস গুলো শুধুমাত্র নেবে। অথচ বলা হচ্ছে fx-টা কন্টিনিউয়াস। তাহলে এরকম যদি ইরেশনাল সেপারেট ইরেশনাল ভ্যালুস নেয়, তাহলে fx-টা কি কন্টিনিউয়াস হতে পারবে কোনোদিন? কোনোদিন পারবে না। তাহলে কি একমাত্র অপশন? একমাত্র অপশন হচ্ছে fx-টা কনস্ট্যান্ট ফাংশন হবে, fx ইকুয়ালস টু k, যেখানে k-টা কোনো একটা ইরেশনাল নাম্বার, k ইজ অ্যান ইরেশনাল নাম্বার। k-টা যে কোনো একটা ইরেশনাল নাম্বার হলো এবং fx-টা সর্বদাই কনস্ট্যান্ট ফাংশন, k ভ্যালু নেবে। তাহলে আমার সমস্ত ফাংশনের ক্রাইটেরিয়াও ফুলফিল করলো, কন্টিনিউয়াসও হলো এবং শুধুমাত্র ইরেশনাল ভ্যালুজে অ্যাসিউম করতে পারলো। এখন এই fx ইকুয়ালস টু k, এই k-টা কি ইরেশনাল নাম্বার, পার্টিকুলার কোন ইরেশনাল নাম্বারটা হবে সেটা বার করার জন্য দেখো আমাদেরকে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, f অফ √2 ইকুয়ালস টু √2। তার মানে x ইকুয়ালস টু √2 এতে f অফ √2 কি হবে, আমরা এখানে দেখছি কনস্ট্যান্ট ফাংশন, মানে x এর যাই ভ্যালু হোক না কেন fx এর ভ্যালুটা সবসময় k হবে। তাহলে x এর ভ্যালু যখন √2 নেব তখন fx এর ভ্যালুটা কি হবে, f অফ √2 টা কি হবে, k হবে। তার মানে f অফ √2 এর আবার ভ্যালু এখানে বলা আছে √2 which is equals to k, মানে k এর ভ্যালুটা আমি পেয়ে যাচ্ছি এখান থেকে √2। অতএব অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট ফাংশনটা হচ্ছে fx ইকুয়ালস টু √2, এটাই ফাংশন। x এর যাই ভ্যালু বসাও সর্বদা fx-টা হবে √2। তাহলে অপশনগুলো এবার খেয়াল করে দেখো কি বলছে। প্রথম অপশনটা কি বলছে, প্রথম অপশনটা বলছে f অফ 0 ইকুয়ালস টু 0, মানে x ইকুয়ালস টু 0 পুট করলে fx এর ভ্যালুটা 0 হবে। তাই কি অসম্ভব? এটা তো কনস্ট্যান্ট ফাংশন এবং সর্বদা √2 দিচ্ছে, তাই এটা আমাদের সত্যি নয়। অপশন 2 কি বলছে, x এর ভ্যালু √2 - 1 পুট করলে fx এর ভ্যালু হবে √2 - 1, কখনোই সম্ভব নয়, fx এর ভ্যালু সর্বদা √2। অপশন সি ও একইভাবে ক্যান্সেল হয়ে যাবে। অপশন ডি এতে দেখো বলছে fx এর ভ্যালুটা √2 হচ্ছে যখন x এর ভ্যালুটা √2 - 1। আমরা জানি x এর ভ্যালু √2 - 1 কেন, x এর ভ্যালু 1 লাখ বসিয়ে দিলেও fx-টা √2ই আসবে। অবভিয়াসলি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বুঝতে কোনো অসুবিধা হলে অবভিয়াসলি বারবার বলছি নিঃসংকোচে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করো। এরপর দেখো নেক্সট প্রবলেম, আবারও একটা WBJEE 2018 সালের প্রবলেম, কিন্তু এটা ক্যাটাগরি 3 প্রবলেম, মানে এর কিন্তু দুটো অ্যান্সার সঠিক হতে পারে, অর্থাৎ মোর দ্যান ওয়ান কারেক্ট অ্যান্সারের প্রবলেম আমরা করতে চলেছি। এই অঙ্কটা একটু ডিফিকাল্ট, একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক, ভালো করে খেয়াল করবে। এখানে বলছে লেট f R2R be such that f of 2x - 1 equals to f of x for all x belongs to R. If f is continuous at x equals to 1 and f of 1 equals to 1, then কোন অপশনটা সঠিক হবে? দেখো এই অঙ্কটাকে আমরা একটু ট্রিক্স কাজে লাগাবো, একটু অন্যরকম ভাবে সলভ করব। আমাকে কি বলা আছে, f R2R কন্টিনিউয়াস এবং, আচ্ছা আমি কালিটা চেঞ্জ করে নিই কালারটা, তাহলে f অফ এখানে 2x - 1, f of 2x - 1 equals to f of x বলে দেওয়া আছে। আমি যদি x এর জায়গায় কি পুট করব, আমি যদি x এর জায়গায় পুট করি x + 1/2, তাহলে কি হবে? তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডটা হয়ে যাবে 2 × x + 1/2 - 1,
2 ক্যান্সেল, রাইট হ্যান্ড সাইডটা কি হবে f of x plus 1/2। এটাকে আমি একটা ইকুয়েশন নাম্বার দেবো, নাম্বার 1 ইকুয়েশন। আচ্ছা, এখানে নাম্বার 1 ইকুয়েশন না দিয়ে পরের আরেকটা লাইন ভেঙে নিই। তাহলে এটা হচ্ছে কি f of x ইকুয়ালস টু আমি পাচ্ছি তাহলে আলটিমেটলি f of x plus 1/2। এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এবার এই 1 নম্বর নাম দেওয়ার কারণ কি, এবার এই 1 নম্বর সমীকরণটাকে কাজে লাগাবো আর নতুন নতুন সমীকরণ তৈরি করব। সবার প্রথম দেখো এখানে কি পেয়েছি, এখানে পেয়েছি f of x equals to f of x plus 1। এই 1 নম্বরে রাইট হ্যান্ড সাইডে যদি রাইট হ্যান্ড সাইডে বোথ সাইডে আমি যদি কি করি না x এর জায়গায় আবার যদি পুট করি, পুটিং x is equal to x plus 1/2, আবার x plus 1/2 পুট করি, তাহলে লেফট হ্যান্ড সাইডটা হয়ে যাবে f of x plus 1/2 আর রাইট হ্যান্ড সাইডটা হয়ে যাবে f of x plus 1/2 plus 1 টোটাল ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে রাইট হ্যান্ড সাইডটা আমার আসবে f of x plus 1 plus 2 by 2 স্কয়ার। লেফট হ্যান্ড সাইড কি ছিল f of x plus 1/2, f of x plus 1/2 মানে কি f of x। তাহলে আলটিমেটলি আমি এখান থেকে এরকম লিখতে পারি f of x equals to f of x plus 1/2 equals to f of x plus 1 plus 2 by 2 স্কয়ার। ওকে, এটা নেক্সট আমাকে একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে, সেই পেজে করবো। দেখো হলো, এবার আমি কি করব, এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবারও 1 নম্বর এই ইকুয়েশনটাতে x এর জায়গায় আর x plus 1/2 নয়, x এর জায়গায় এবার আমি বসাবো এইটা x plus 1 plus 2 by 2 স্কয়ার। তাহলে কি আসবে নেক্সট এখানে দেখো, তাহলে f of x equals to আমার f of x plus 1/2 আছে। এবার আমি কি পুট করব, এবার আমি পুট করব পুটিং x equals to x plus 1 plus 2 by 2 স্কয়ার। তাহলে এটা হয়ে যাবে f of x plus 1 plus 2 by 2 স্কয়ার equals to f of এটাকে x plus 1 plus 2 by 2 স্কয়ার plus 1 by 2। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে f of x plus 1 plus 2 plus 2 স্কয়ার by 2 কিউব। এইভাবে চলতে চলতে তাহলে এখানে দেখো এটা সমান এটা পেলাম, আবার আগের পেজটায় দেখো এখানে কি পেয়েছিলাম fx সমান এটা সমান এটা। তাহলে এখান থেকে আমি এটা সমান কি লিখতে পারি, এটা সমান f of x plus 1/2, আবার এটা সমান কি, এটা সমান fx। তাহলে এইভাবে কিন্তু চলতে 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 ইকুয়ালস দিয়ে চলতে থাকবে যতগুলো স্টেপ করে n নাম্বার n স্টেপ, অর্থাৎ nth স্টেপেতে গিয়ে কি হবে দেখো, nth স্টেপেতে যাওয়ার ফলে নিচেটা অবভিয়াসলি 2 টু দি পাওয়ার n, যখন নিচেটা 2 টু দি পাওয়ার n তাহলে ভেতরটা হবে f of x plus 1 plus 2 plus 2 স্কয়ার প্লাস ডট 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 করে লাস্ট টার্মটা কি হবে, প্রত্যেকটা লাস্ট টার্ম খেয়াল করে দেখো, নিচেটা যখন 3 ওপরটা তখন লাস্ট টার্মে 2 এর পাওয়ারে 2, নিচেটা যখন 2 তখন লাস্ট টার্মের পাওয়ার 1, নিচেটা যখন পাওয়ার 1 লাস্ট টার্মের পাওয়ার কিন্তু 0। অতএব নিচে যখন পাওয়ার n তখন লাস্ট টার্মের পাওয়ার হবে 2 টু দি পাওয়ার n minus 1। ওকে, তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম fx ইকুয়ালস টু এইটা পেলাম। আবার আমাকে একটা পেজ ক্রিয়েট করতে হবে, যে আমি এখানে লিখব fx equals to f of x plus 1 plus 2 plus 2 স্কয়ার plus ডট 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 করে 2 টু দি পাওয়ার n minus 1 by 2 টু দি পাওয়ার n। এখন এই যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে একটা জিপি সিরিজ বা জিওমেট্রিক প্রোগ্রেশন, বা তোমরা সিরিজ পড়ে থাকলে সেখান থেকে জিপি সিরিজ পড়বে, বা প্রোগ্রেশন বা যা খুশি বলতে পারো, জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে বলা যায়। তো এর সামটা কি হবে, তাহলে f of সেপারেট করে নিলাম x বাই 2 টু দি পাওয়ার n, আর এটার ক্ষেত্রে কি হবে প্লাস ওপরের সামটা হয়ে যাবে
2 to the power n minus 1 by 2 minus 1, এটা হচ্ছে সাম, যার প্রথম পদ হচ্ছে 1 আর নিচে ছিল 2 to the power n। ওকে, এবার আমি যদি রাইট হ্যান্ড সাইডে লিমিট নিয়ে নিই, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ এই প্রক্রিয়াটা n টাইমস না চলে ইনফাইনাইট টাইমস আমি যদি চালাতেই থাকি তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে, f অফ লিমিট, লিমিটটা ভেতরে ঢুকে যাবে, বাইরের লিমিটটা আমি তাহলে ক্যান্সেল করে দিই, ভেতরে যখন লিমিটটা চলে যাচ্ছে তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x বাই 2 টু দি পাওয়ার n প্লাস, এটাকে যদি আবার সেপারেট করে নিই তাহলে এটা হয়ে যাবে কি না, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n ইন্টু 1, অতএব এটা হচ্ছে 1 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n। এখন এটা সম্পূর্ণ 0, 1 বাই 2 টু দি পাওয়ার n অ্যাজ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 0, তাহলে পড়ে থাকবে একমাত্র কিন্তু 1, দ্যাট ইজ f অফ 1। তাহলে f অফ x ইকুয়ালস টু আমি পেলাম f অফ 1, তো f অফ x ইকুয়ালস টু f অফ 1 পাচ্ছি, তার মানে এটা কিন্তু x ইকুয়ালস টু 1 এ fx টা কন্টিনিউয়াস হচ্ছে, f অফ 1 fx সরি, তার মানে লিমিট x টেন্ডস টু 1 f অফ x ইকুয়ালস টু f অফ 1, এবং f অফ 1 এর ভ্যালু কি হবে, দেখো এখানে f অফ 1 এর ভ্যালু দেয়াই আছে 1, তাহলে f অফ 1 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আলটিমেটলি আমি f অফ x কি পেলাম, f অফ x আমি আলটিমেটলি পেয়ে গেলাম 1, which is a constant function। কনস্ট্যান্ট ফাংশন যদি হয় তাহলে আমরা জানি সব জায়গায় কন্টিনিউয়াস হবে, অর্থাৎ fx is continuous for all x, এবং x এর ভ্যালু আমি যাই পুট করি না কিন্তু কেন fx এর ভ্যালু সবসময় 1 ই আসবে। তাহলে কোন কোন অপশন আমার এখানে সঠিক হবে, দেখো x এর ভ্যালু 2 পুট করলে f অফ 2 এর ভ্যালু 1 আসবে, এটা কারেক্ট অ্যান্সার, and f is continuous at all points, কারেক্ট অ্যান্সার। তাহলে আমার হচ্ছে অপশন এ and অপশন ডি both are correct answer। নেক্সট প্রবলেম দেখো, এটা হচ্ছে আমাদের জেই মেন্স 2020 এর একটা কোশ্চেন, যেখানে বলছে বক্সটি ডিনোট দ্য গ্রেটেস্ট ইন্টিজার less or equals to t and limit x tends to 0 x into box 4 by x equals to capital A একটা constant, then the function fx equals to box x square sin pi x is discontinuous when x is equals to, x এর কোন ভ্যালুর জন্য fx টা box x square sin pi x টা ডিসকন্টিনিউয়াস হবে। সবার প্রথম দেখো আমাদেরকে দেওয়া আছে কি বক্স ফাংশন, এই বক্স ফাংশনকে আমরা কিভাবে ডিফাইন করি, লিমিট পড়াবার সময় আমরা বলেছিলাম যে বক্স, বা যদি আমি বলি বক্সের দরকার নেই, নরমালি আমি প্রথমে আগে বোঝাই যে কোনো একটা x যদি হয়, x সমান আমরা লিখতে পারি বক্স অফ x প্লাস সেকেন্ড ব্র্যাকেট x, সেকেন্ড ব্র্যাকেট x মানে যে ফ্র্যাকশনাল পার্ট অফ x, অর্থাৎ x যদি তোমার 2.05 হয় তাহলে বক্স x হয় 2 আর ফ্র্যাকশনাল পার্ট অফ x হয় 0.5 or sorry 0.05, ওকে। সেই হিসাবে আমরা এই এক্সপ্রেশনটা লিখতে পারি x ইকুয়ালস টু বক্স x প্লাস ফ্র্যাকশনাল পার্ট অফ x, তাহলে এখান থেকে আমি বক্স অফ x ইকুয়ালস টু কি লিখতে পারবো, x মাইনাস ফ্র্যাকশনাল পার্ট অফ x, ওকে, এই হচ্ছে বক্স x এর এক্সপ্রেশন, ওকে। ফ্র্যাকশনাল পার্ট অফ x সর্বদা কি হয় না 0 থেকে স্টার্ট করে 1 এর মধ্যে থাকে, ওকে, যে কোনো ফাংশনারি ফ্র্যাকশনাল পার্টটা 0 থেকে স্টার্ট করে 1 এর মধ্যে থাকে। তো এখানে আমাদেরকে যে লিমিটটা বার করতে দিয়েছে সেটা হচ্ছে লিম x টেন্ডস টু 0 x ইন্টু বক্স 4 বাই x, এই বক্স 4 বাই x কে আমরা ভেঙে নেব এই ফরম্যাটে, তাহলে আমাদের কি হবে x টেন্ডস টু 0, এটা x বাইরে যেমন রয়ে গেল, এবং এটা হয়ে যাবে তাহলে বক্স 4 বাই x মানে only 4 by x minus fractional part of 4 by x, okay।
এবার যখন লিমিট এক্সটেন্স টু জিরো, আচ্ছা এটাকে ভেঙে দেবো আমি, তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো, এটা যদি এক্স ইন্টু ফোর বাই এক্স মানে ফোর মাইনাস এক্স ইন্টু ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এটা তো কমপ্লিটলি একটা কনস্ট্যান্ট, ফোর চলে আসছে, মাইনাস এটা যখন করব লিমিট এক্স টেন্স টু জিরো এক্স ইন্টু ফ্র্যাকশনাল পার্ট ফোর বাই এক্স, ফোর বাই এক্স এর ফ্র্যাকশনাল পার্ট যখন এক্স টেন্স টু জিরো, তখন ফোর বাই এক্স টেন্স টু জিরো মিনস এক্স ইজ ভেরি ক্লোজ টু জিরো, ভেরি স্মল, হতে পারে এক্স ইকুয়ালস টু 0.0001 হতে পারে, সেক্ষেত্রে ওয়ান বাই এক্স কিন্তু কখনোই আনডিফাইন্ড হবে না, ওয়ান বাই এক্সও কিন্তু একটা ফ্র্যাকশনাল পয়েন্ট হবে, এবং ওয়ান বাই এক্স এরও ফ্র্যাকশনাল পার্ট বা ফোর বাই এক্স এর ফ্র্যাকশনাল পার্টটা কিন্তু ফাইনাইট কোয়ান্টিটি হবে, একটা নির্দিষ্ট কিছু হবে। ওকে, তাহলে এই পোর্শনটা এক্সটেন্স টু জিরো হলেই ফাইনাইট হয়ে যাবে। আর এখানে যদি এক্স এর জায়গায় জিরো বসানো হয়, তাহলে এটা আলটিমেটলি দাঁড়াবে জিরো ইন্টু সাম ফাইনাইট কোয়ান্টিটি। কি ফাইনাইট কোয়ান্টিটি আমরা জানি না, বাট ফাইনাইট হবে এটুকু আমরা বলতে পারি। জিরো ইন্টু সাম ফাইনাইট কোয়ান্টিটি মানে জিরোই হবে, তাহলে অ্যাকচুয়ালি ইকুয়ালস টু 4। আবার এর লিমিটটা বলে দেওয়া আছে এ, অলওয়েজ এ, তাহলে আমি অ্যাকচুয়ালি কি পেলাম, অ্যাকচুয়ালি পেলাম এ ইকুয়ালস টু 4, এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম 4। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, অপশনে দেওয়া আছে কোন কোন এক্স এর কোন কোন ভ্যালুজের জন্য এফএক্সটা ডিসকন্টিনিউয়াস হবে। অপশন এ বলছে রুট এ মাইনাস ওয়ান, রুট এ মাইনাস ওয়ান মানে আমি যদি এর জায়গায় 4 বসিয়ে দিই তাহলে কি হবে, রুট এ মাইনাস ওয়ান তাহলে কি দাঁড়িয়ে যাবে, আচ্ছা এটা রুট এ মাইনাস ওয়ান না, এটা রুট এ প্লাস ওয়ান হবে অ্যাকচুয়ালি, বা রুট এ মাইনাস ওয়ান করলেও অসুবিধা কিছু নেই। তো এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে তাহলে রুট ফাইভ, এটা অ্যাকচুয়ালি কি হবে, রুট ওভার এ প্লাস 21, এ প্লাস 21 মানে হয়ে যাবে রুট 25 মানে ইন্টিজার 5, রুট এ মানে রুট 4 2, এটা কত আসবে রুট ওভার এ প্লাস 5, এটা অ্যাকচুয়ালি এ প্লাস 5, তার মানে রুট ওভার 9, তার মানে 3। আমি দেখতে পাচ্ছি অপশন এটা আসছে একটা ইরেশনাল নাম্বার, বাদ বাকি সবকটাই ইন্টিজার। এইবার এখানে একটা মজার জিনিস হচ্ছে, যে ফাংশনটা আমাদের দেয়া আছে অর্থাৎ এফএক্স, এটাকে যদি আমরা লিমিট ক্যালকুলেশন করি, লিমিট ক্যালকুলেশন করি কোন পয়েন্টে করব, আচ্ছা এই পয়েন্টগুলোতে আমি অ্যাকচুয়ালি যাচাই করব। তার আগে আমি বলি যে ফাংশনটা দেওয়া আছে আমাদের, লিমিটটা আমি যদি এখন বাদ দিয়ে শুধু ফাংশনটাকে লিখি, ফাংশনটা হচ্ছে বক্স অফ এক্স স্কোয়ার সাইন পাই এক্স। ওকে, এটা হচ্ছে আমার ফাংশন। এই ফাংশনটা অ্যাকচুয়ালি শুধুমাত্র ইন্টিজার পয়েন্টের জন্যই, সমস্ত ইন্টিজার পয়েন্টের জন্য কি হবে, কন্টিনিউয়াস হবে। শুধুমাত্র নন ইন্টিজার পয়েন্টের জন্য, যে সমস্ত এক্স গুলো ইন্টিজার হবে না তাদের জন্যই ডিসকন্টিনিউয়াস হবে। কি করে, আমি একটা করে দেখাচ্ছি। প্রথম দেখাই যে এখানে আমাদের অপশানে কি আছে, এক্স ইকুয়ালস টু এটা হচ্ছে 5, এক্স এর ভ্যালু 5 হলে দেখো কন্টিনিউয়াস হবে না ডিসকন্টিনিউয়াস হবে সেটা দেখাই। তাহলে আমি প্রথমেই বক্স ফাংশন আছে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট নেবো, এক্স টেন্স টু প্লাস 5, 5 প্লাস 5 প্লাস যখনই নেবো তাহলে এক্স স্কোয়ারের মান হবে 25 প্লাস 25 প্লাস মানে বক্স অফ 25 প্লাস, তার মানে কি ভ্যালু হবে, আর এটা হবে সাইন 5 পাই, তাহলে এখান থেকে ভ্যালু আসবে 24, আর সাইন 5 পাই এর ভ্যালু হচ্ছে 0, মানে 0, লেফট হ্যান্ড লিমিট 0। রাইট হ্যান্ড লিমিট কি হবে, রাইট হ্যান্ড লিমিট হবে সরি এটা রাইট হ্যান্ড লিমিট হলো 0, লেফট হ্যান্ড লিমিট হবে 5 মাইনাস এফ অফ এক্স, 5 মাইনাস মানে এক্স স্কোয়ার হবে 25 মাইনাস, আচ্ছা এখানটা আমি 24 করেছি, এটা 24 নয়, যেহেতু এটা আমাদের রাইট হ্যান্ড লিমিটে আছে, অর্থাৎ এক্সটা 20, এক্স স্কোয়ারটা 25 প্লাস আছে, তার মানে এটা হবে বক্স এক্স স্কোয়ার মানে 25, 25 এর থেকে বড় বক্স এক্স 25 মানে জাস্ট 25 এর এখানে এটা হচ্ছে 25, 25 এর ডান দিকে আছে 25 প্লাস, তাহলে বক্স 25 প্লাস হবে, জাস্ট 25 এই ইন্টিজারটা নেবে। ওকে, আশা করি বুঝতে পারছো। 25 মাইনাস যখন হবে তখন এখানে কি হয়ে যাবে, তখন এখানে কিন্তু বক্স অফ 25 মাইনাসটা 24 হবে ইন্টু সাইন 5 পাই এগেন 0 সমান ভ্যালুটা আসবে 0।
তাহলে দেখতে লেফট রাইট হ্যান্ড লিমিট দুটোই 0 আসছে, অর্থাৎ এক্সিস্ট করছে, এবং এফ অফ 5ও 0 আসবে, কারণ এফ অফ 5 এটা হবে বক্স 25, বক্স 25 এর ভ্যালু হচ্ছে 25। আচ্ছা আমি এটা করে দিচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে বক্স 25, আর কিন্তু প্লাস মাইনাস কিছু নেই, শুধু অ্যাকচুয়াল ভ্যালু 25 ইন্টু সাইন 5 পাই। তো এটার ভ্যালু হচ্ছে 25ই আসবে, কারণ 25 এর বক্স 25ই হয়, ইন্টু এটার ভ্যালু 0 সমান 0। তাহলে আমি দেখছি লিমিট অ্যাট 5 অ্যান্ড ভ্যালু অ্যাট 5 বোথ আর ইকুয়াল, তাহলে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে অ্যাট x ইকুয়ালস টু 5। সিমিলারলি যে কোনো ইন্টিজার পয়েন্ট আমি নিই না কেন, x ইকুয়ালস টু 2 নিই, x ইকুয়ালস টু 3 নিই, সব পয়েন্টে কিন্তু কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস হবে না শুধুমাত্র নন ইন্টিজার পয়েন্ট x ইকুয়ালস টু √5 এ, সেটা কেন সেটাও আমরা দেখে নেব কেন হচ্ছে। তাহলে লিমিট x টেন্ডস টু √5 প্লাস, √5 প্লাস মানে বক্সে 5 প্লাস সাইন √5 পাই, 5 প্লাস মানে এর ক্ষেত্রে বক্স 5 প্লাস আসবে 5 ইন্টু সাইন √5 পাই। এটা কিন্তু নট ইকুয়ালস টু 0, মাথায় রাখতে হবে। সাইনের এখানে যখন ইন্টিজার পয়েন্ট আসে 5, 7, -1, -3, তখনই একমাত্র সাইন -1, -5, -2π, +2π, +3π ইত্যাদিতে 0 হয়, আদারওয়াইজ কিন্তু 0 হবে না। সেই জন্য এটা কিন্তু নন জিরোই থেকে যাবে, এই টার্মটা নন জিরো থেকে যাবে। ঠিক একইভাবে যখন আমি লিমিট x টেন্ডস টু √5 মাইনাস লেফট হ্যান্ড লিমিট বার করব, তখন এখানে হবে 5 মাইনাস বক্স অফ 5 মাইনাস সাইন √5 পাই। বক্স 5 মাইনাস মানে এটা আসবে 4 ইন্টু সাইন √5 পাই। পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়নি, একটা 5 ইন্টু সাইন √5 পাই আর একটা 4 ইন্টু সাইন √5 পাই। যেহেতু ইকুয়াল নয় লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট, তাই লিমিট এক্সিস্ট করবে না, কন্টিনিউয়াসও হবে না, অর্থাৎ √5 x ইকুয়ালস টু √5 পয়েন্টেই কিন্তু একমাত্র ডিসকন্টিনিউয়াস হচ্ছে। অতএব এখানে অ্যান্সার হবে অপশন এ, x ইকুয়ালস টু √5। বোঝা গেল কিনা? যদি না বুঝতে পারো অবভিয়াসলি প্রশ্ন করবে, প্রশ্ন ছাড়া অঙ্ক বুঝতে পারবে না, তাই বুঝতে না পারলে বারংবার প্রশ্ন করবে। আজকে আমাদের ক্লাসের লাস্ট প্রবলেম, যেটা জেই মেন 2019-এ এসছে, কন্টিনিউটির প্রবলেম। খুব প্রবলেমটাকে দেখে মনে হচ্ছে অনেক কিছু ভাঙা আছে, অনেক জটিল হবে, খুব ইজি প্রবলেম। কিভাবে করবে প্রবলেমটাকে আগে আমরা ভেঙে নেব। ওকে, আমি এখানে কালারটাকেও চেঞ্জ করে নেব। তো কালারটাকে চেঞ্জ করে নিলে আমাদের এফএক্সটা ভাঙতে সুবিধে হবে, দেখতে সুবিধে হবে। অ্যাকচুয়ালি কি আছে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট আছে এটা মড এক্স প্লাস, খুব ছোট হয়ে গেছে দেখতে, কিছুটা অসুবিধা হচ্ছে, মড এক্স প্লাস বক্স এক্স, বড় করে লিখে দিচ্ছি সেজন্য, এক্স প্লাস মড এক্স। ওকে, অ্যান্ড শেষেরটা হচ্ছে mod x প্লাস এগেইন বক্স x। ওকে, এবার দেখো x এর যে এখানে x গুলো যেখানে আছে সেটা হচ্ছে -1 লেস অর ইকুয়ালস টু x লেস দেন 1। এর ক্ষেত্রে x টা কোথায় আছে, এর ক্ষেত্রে x আছে 1 লেস অর ইকুয়ালস টু x লেস দেন 2, আর এর ক্ষেত্রে হচ্ছে 2 লেস অর ইকুয়ালস টু x লেস অর ইকুয়ালস টু 3। অর্থাৎ পুরো ফাংশনটাই আমার -1 থেকে 3 তে ডিফাইন করা আছে এবং ফাংশনটাকে এইভাবে ভাঙা আছে। এবার বলছে দেন এফ ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট, কোথায় কোথায় ডিসকন্টিনিউয়াস হবে, কতগুলো পয়েন্টে, 4 অর মোর পয়েন্টস, অনলি 1 পয়েন্ট, অনলি 2 পয়েন্ট, অনলি 3 পয়েন্ট, কতগুলো পয়েন্টে ডিসকন্টিনিউটি হবে সেটা চেক করতে হবে, ডিসকন্টিনিউয়াস হবে। এই যে ফাংশনটা আছে এটাকে আমরা প্রথম ভেঙে নেব। কিভাবে ভাঙবো, খুব ভালো করে, এর ভাঙাটাই হচ্ছে আসল কাজ, আর কিচ্ছু নেই এর মধ্যে। দেখো যখন এক্সটা -1 থেকে স্টার্ট করে +1 এর থেকে ছোট, তখন মড এক্সটা কি হবে, মড এক্সটা আমরা কি জানি, মড এক্সটা আমরা জানি 0 থেকে ছোট হলে -x হয়, 0 থেকে বড় হলে +x হয়। কিন্তু -1 থেকে এই যে জায়গাটা, -1 থেকে 1 এর মধ্যে 0 কিন্তু ঢুকে আছে, 0 বড় আছে 0 ছোট আছে, তাই এটাকে আমরা এক ভেঙে নেব। এই ইন্টারভালটাকে আমরা প্রথম -1 লেস অর ইকুয়ালস টু x লেস দেন 0, আর আরেকবার ভেঙে নেব কি হিসেবে না 0 লেস x লেস 1। এই দুটো ইয়েতে প্রথমটাকে ভেঙে নেওয়া হলো, এইটাকে দুটো পার্টে ভেঙে নিলাম।
এবার -1 লেসার ইকুয়ালস টু এক্স লেস দেন 0, এই জায়গাতে মড এক্স হবে -x, বক্স এক্সটা কি হবে, বক্স এক্সটা কিন্তু এই ক্ষেত্রে -1 আসবে, যেহেতু এই রেঞ্জের মধ্যে বক্স এক্স হয় -1। নেক্সট যখন 0 লেস এক্স লেস 1 হবে তখন কি হবে, তখন অবভিয়াসলি মড এক্সটা 0 থেকে যেহেতু এক্সটা 0 থেকে বড়, মড এক্সটা হয়ে যাবে +x অ্যান্ড বক্স এক্সটা হয়ে যাবে 0, অতএব অনলি এক্স। ওকে, তারপরেরটা দেখো x প্লাস মড এক্স, যখন 1 আর 2 এর 1 থেকে শুরু করে 2 এর আগে পর্যন্ত আছে, তাহলে এক্সটা x প্লাস মড এক্সটাও হবে +x, অতএব x প্লাস x এটা হয়ে যাবে 2x যখন 1 লেসার ইকুয়ালস টু x লেস দেন 2। আর এটাকে আমরা আবারও দুবারে ভাঙবো, এটাকে আমরা ভাঙবো 2 লেসার ইকুয়ালস টু x লেস দেন 3 আর x ইকুয়ালস টু 3 তে কি হবে। আচ্ছা, 2 লেসার ইকুয়ালস টু x লেস দেন 3 তে কি হবে, মড এক্সটা হবে +x, বক্স এক্সটা কি হবে 2। কেন আমি এটাকে 3 টা আলাদা করে নিলাম, কারণ x ইকুয়ালস টু 3 তে এর ভ্যালুটা আবার আলাদা আসবে, x ইকুয়ালস টু 3 তে এটা আসবে +x, বক্স x আসবে কিন্তু 3। ওকে, তাহলে এতগুলো ভাবে আমি ভাঙলাম। এবার আমার আর কোনো অসুবিধা নেই, এবার পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি চেক করব। সবার প্রথম দেখো ব্রেক পয়েন্ট কি কি আছে। এখানে ব্রেক পয়েন্ট হচ্ছে -1 থেকে স্টার্ট করে +3 পর্যন্ত কতগুলো ব্রেক পয়েন্ট, ব্রেক পয়েন্ট গুলো আমাদেরকে আগে ক্যালকুলেট করতে হবে। ব্রেক পয়েন্ট x ইকুয়ালস টু -1, তারপর কি আছে, -1 এর পর হচ্ছে 0 1 2 3। ওকে, তাহলে -1 এর পর 0 1 2 3, এই 5টা পয়েন্টে টোটাল আমাকে ডিসকন্টিনিউটি চেক করতে হবে। তো আমি সবার প্রথমেই তোমাদেরকে বলে দিই যে এখানে যে যে পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউটি হবে তোমরা চেক করে সবকটাই দেখবে। আমি জাস্ট আমার সুবিধার্থে, যাতে সবকটা করার সময় যেহেতু নেই, আমি এখানে তোমাদেরকে শর্টকাটে বলে দিচ্ছি কোন কোন পয়েন্টে অ্যাকচুয়ালি এগুলো ডিসকন্টিনিউয়াস হবে। সবার প্রথম দেখো 0, ওকে, 0 পয়েন্টে ডিসকন্টিনিউটি আসবে, 1 পয়েন্টে ডিসকন্টিনিউটি আসবে অ্যান্ড 3 পয়েন্টে ডিসকন্টিনিউটি আসবে। 2 পয়েন্টে ডিসকন্টিনিউটি আসবে না, -1 পয়েন্টে ডিসকন্টিনিউটি আসবে না। আলটিমেটলি এখানে কিন্তু পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি 0 1 আর 3, এই তিনটে পয়েন্টে ডিসকন্টিনিউটি অ্যারাইজ করবে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই তিনটে পয়েন্টে যে ডিসকন্টিনিউটি হচ্ছে সেটা চেক করা, যে 0 -1 অ্যান্ড 0 1 আর 3 তে যে ডিসকন্টিনিউটি হচ্ছে কিনা সেটা চেক করে আমাকে কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবে যে সত্যি ডিসকন্টিনিউটি আসছে কিনা, কিংবা এই তিনটে ছাড়া আরো বাকি পয়েন্টে ডিসকন্টিনিউটি আসছে কিনা। যদি না আসে তাহলে অবভিয়াসলি অ্যান্সার উইল বি ডি, এখানে নয়, অ্যান্সার উইল বি ডি, অনলি 3 পয়েন্টস, এই তিনটে পয়েন্টে ডিসকন্টিনিউটি অ্যারাইজ করবে। তো এই ধরনের অঙ্ক যেই মেন্স WBJEE তে দেয়, তোমরা বুঝতে পারছো খুব বেশি শক্ত কিছু নয়, কিন্তু প্র্যাকটিসটা প্রয়োজন। এই প্র্যাকটিসের জন্যই আমরা ডিপিপি আপলোড করব। আজকের ক্লাসটা কমপ্লিট হয়ে গেল, ডিপিপি আপলোড করব, ডিপিপি সলিউশন আপলোড করব। তোমরা ডিপিপি গুলো ভালোভাবে প্র্যাকটিস করো। নেক্সট উইকে ডিফারেন্সিয়েবিলিটি স্টার্ট করব। ডিফারেন্সিয়েবিলিটির যতগুলো পার্টি হোক না কেন নেক্সট উইকের মধ্যে কমপ্লিট করব, সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ নিয়ে। তারপর আমরা ডিফারেন্সিয়েবিলিটির আবার ডিপিপি সলভ করব। ওকে, তো চলো আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। যদি ক্লাস ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক করতে ভুলো না, তোমরা বারবার লাইক করতে ভুলে যাচ্ছ। বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যদি এখনো চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ঘন্টিটা বাজিয়ে দাও। চলো ক্লাস শেষ করলাম, দেখা হবে নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে।